হয়তো তাই। আর এজন্যই উনি যতক্ষণ পর্যন্ত আমার চোখের পানি মুছে দেবেন না ততক্ষণ পর্যন্ত এই পানি থাকবে। মায়েশা আর কথা না বলে সুমুকে নিয়ে এলো। বাসা থেকে আনা খাবার বের করে সুমুর মুখের সামনে ধরতেই সুমু মায়েশার হাত ধরে থামিয়ে বলল, কাল রাত থেকে উনিও কিছু খায়নি আপু। রেস্টুরেন্টে থেকে খাবার আনার সময় ভেবেছিলাম ওনার সাথে বাসায় গিয়ে খাবো। কাল রাত থেকে উনি স্লাইম ছাড়া আর কিছুই খায়নি, তাই আমাকেও যদি কিছু খাওয়াতে হয় তাহলে স্লাইমটাই দাও। মায়েশা রাগী স্বরে বলল, তুই কি পাগল হয়ে গেছিস সুমু? না খেয়ে থাকলে তুই বাঁচবি? জেদ না করে খেয়ে নে। সুমু একটু উচ্চস্বরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। উনিও একটু উঠে দেখুক ওনার জন্য ওনার সুমুর কি অবস্থা। আর তুমি বলছো আমি জেদ করছি, তাহলে উনি কি করছেন? উনি জেদ করছেন না, উনি ঘাটতারামি করে জেদ করে ওই আইসিইউর মধ্যে শুয়ে আছে না। এত জেদ ওনার যে একটু রেসপন্স পর্যন্ত করছে না, আর তুমি আমাকে বলছো আমি জেদ করছি। সুমু আর একটু জোরে আইসিইউ এর দিকে তাকিয়ে বলল, ওনাকে বলে দাও মাইশা আপু, উনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। জেদ শুধু ওনার একারই আছে, আর কারণেই। উনি জেদ করলে আমার সাথে জিততে পারবেন? পারবেন না। উনি জেদ করে হসপিটালের বেডে এসে পড়ে থাকতে পারলে আমি জেদ করে কবরে গিয়ে শুয়ে থাকতে পারবো, ঠিক ওনার মতোই কোনো রেসপন্স ছাড়া। সুমুর কথা শুনে মায়েশা জোরে এক ধমক মারল সুমুকে। শামীম সাহেব মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত রাখলেন। হাসি বেগম মেয়ের অবস্থা দেখে আঁচলে মুখ গুজে কাঁদছেন। সুমুর আর্তনাদ কারো সহ্য হচ্ছে না। আইবরা সকলে মেঝের দিকে তাকিয়ে বসে আছে। স্যান্ডিও এখন চুপ করে গেছে। ইফতিয়া আর রায়শা চুপচাপ দাঁড়িয়ে আছেন। সুমুর ক্ষতি হোক এটা ওরা চায়, তবে শেহরাজের কোনো ক্ষতি হোক এটা ওরা স্বপ্নেও ভাবেনি। হঠাৎ করে সুমু পাগল হয়ে উঠল শেহরাজকে দেখার জন্য। একজন নার্স গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আসতে সকলে ডাক্তারকে অনুরোধ করলো সুমুকে একবার ভেতরে যেতে দেওয়ার জন্য। সুমু ডাক্তারের পায়ে পড়ে অনুরোধ করতে লাগলো। ডাক্তার সুমুর এমন পাগলামি দেখে 5 মিনিটের জন্য সুমুকে ভেতরে যাবার পারমিশন দিল। ভেতরে ঢুকতেই একজন নার্স এসে সুমুর হাত স্যানিটাইজ করে দিয়ে বলল, ম্যাম, আমি স্যানিটাইজ করে দিলাম, তবুও আপনি ওনার শরীরে টাচ লাগাবেন না। ওনার ইনফেকশন হতে পারে। আপনি মেঝেতে বসেছিলেন, মেঝে থেকে অনেক জীবাণু আপনার জামাকাপড়ে লেগেছে, আপনার শরীরে লেগেছে। তাই আপনার স্বামীর ভালোর জন্যই বলছি, ওনাকে এখন টাচ না করাটাই আপনার স্বামীর জন্য ভালো। নার্সের কথাগুলো সুমুর কানে গেল কিনা কে জানে। নার্সের মুখ থেকে তার প্রেয়সীকে তার শরীর ছুঁতে বারণ করার কথাটা শুনলে কি মেনে নিত শেহরাজ? নাকি নার্সকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনত? ডাক্তাররা সুমুকে তার কাছে আসতে দিচ্ছিল না, এটা শেহরাজ জানলে কি চুপচাপ বসে থাকতো? নাকি তার প্রেয়সীকে আটকানোর অপরাধে ডাক্তারকে আবারও নতুন করে ডাক্তারি ভরিয়ে আনত? সুমু একদৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল তার খান সাহেবের কাছে। সুমুর চোখের পলক পড়ে না যেন। সুমুর মনে হলো চোখের পলক পড়লেই তার খান সাহেব তার থেকে হারিয়ে যাবে। শেহরাজের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে ফেলল সুমু। শেহরাজকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করতে করতে সুমুর চোখ আটকালো শেহরাজের ঠোঁটজোড়ার দিকে। গোলাপি রঙের পাতলা ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার খান সাহেব সুস্থ অবস্থায় দিনে 1000 বার জিভ দিয়ে ঠোঁট ভেজায়, সেই ঠোঁটগুলো আজ শুকিয়ে কাঠ। তার খান সাহেব একবারও জিভ দিয়ে এখনো আর ঠোঁট ভেজাচ্ছে না, তবে ঠোঁটজোড়া এখনো হাসছে। সুমু কিছুক্ষণ তাকিয়ে থেকে টুকরে কেঁদে উঠে বলল, আপনি এতটা পাষাণ খান সাহেব, আপনি আপনার একটা কথাও রাখেননি। এই দেখুন আমি কাঁদছি। কই, আপনি তো আজ আমাকে কাঁদতে বারণ করলেন না। আপনি জানেন এই সিস্টার আমাকে বলল আপনাকে না ছুতে, আমি ছুলে আপনার নাকি ইনফেকশন হতে পারে। এই সিস্টার জানি না আমার খান সাহেব বাড়িতে সারাদিন আমাকে ছুতে চায়। এই ডক্টর আঙ্কেল আমাকে আপনার কাছে আসতে দিতে চায়নি। ডক্টর কি জানে আপনি আমাকে কতটা ভালোবাসেন? ডাক্তার আর নার্স কি জানে তাদের এসব কথা আর কাজগুলো আপনি শুনতে এবং দেখতে পেলে এতক্ষণ কি কি করতেন? না, তারা জানেই না। জানলে কি আর আমাকে আপনার কাছে আসা থেকে, আপনাকে ছোঁয়া থেকে তারা আটকাতো? না, কখনোই না। আপনি আর জেদ ধরে শুয়ে থাকবেন না খান সাহেব। উঠুন, উঠে আমাকে সুইট হার্ট বলে ডাকুন, আমাকে অন্যভাবে শাস্তি দিন, এই শাস্তি ক্যান্সেল করুন।
কাল রাতে আমি একটা ভুল কথা বলে ফেলেছি, তার জন্য আপনি আমাকে একটাবার সরি বলার সুযোগটুকু পর্যন্ত দিলেন না। আপনি বলেছিলেন আমাকে মাসুল দিতে হবে, তাই বলে এইভাবে আমাকে মাসুল দিতে হবে? আমি কি সত্যি এত বড় শাস্তি পাওয়ার মতো কোনো কথা বলেছিলাম? আর যদি বলেও থাকি, তার জন্য এত বড় শাস্তি? আমার তখন মরে যেতে, আমার তখন মনে হচ্ছে দুনিয়ায় সব থেকে বড় পাপিষ্ঠ নারী আমি। আর তাই সেই পাপের শাস্তি আমি এভাবেই পাচ্ছি। আমাকে এইভাবে কষ্ট দিতে খুব ভালো লাগছে আপনার, তাই না? আমি বলেছিলাম আপনাকে, আপনার খুশির জন্য দুনিয়ার যে কোনো ব্যথাকে আমার জীবনে স্বাগত জানাই। দেখুন, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, প্রচন্ড ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার বুকের ভেতরটা। একবার উঠে চোখ মেলে তাকান, আমি আমার বুকটা চিরে আপনাকে দেখাচ্ছি। আবার সেই রক্তক্ষরণ। সুমুর কথার মধ্যে নার্স এসে বলল। ম্যাম আপনার সময় শেষ, প্লিজ চলে আসুন। সুমু তবুও দাঁড়িয়ে রইল। নার্স এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল। ম্যাম প্লিজ চলুন। সুমু ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো আইসিইউ থেকে। দুপুর 2টোর দিকে একজন নার্স আইসিইউ থেকে বেরিয়ে ডাক্তারকে ডাকতে গেল। সকলের মনে ভয় ঢুকে গেল নার্সের এমন কাণ্ডে। ডাক্তার দৌড়ে এসে আইসিইউতে ঢুকলো। মিনিট 5 বাদে বেরিয়ে এলো আইসিইউ থেকে। সকলে গিয়ে ঘিরে ধরলো ডাক্তারকে। সুমু শামীম সাহেবের কাঁধে মাথা রেখে চেয়ে আছে ডাক্তারের দিকে। চোখ বেয়ে তার নোনা পানি পড়ছে। আয়ুব ডাক্তারকে বলল। কি হয়েছে ডাক্তার, কোনো খারাপ কিছু? ডাক্তার আয়ুবের দিকে তাকালো, তবে কোনো কথাই বলল না। সকলে আবারও ডাক্তারকে একই প্রশ্ন করলো। ডাক্তার কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর পাশে বসে সুমুর মাথার ওপর হাত রেখে বলল। আমি তোমার সমস্ত পাগলামির কথা শুনেছি। এখন যদি তুমি শুনো তোমার স্বামী ভালো মন্দ কিছু একটা হয়ে গেছে বা তোমার স্বামী আর বেঁচে নেই, তাহলে তুমি কতক্ষণ এমন পাগলামি করে না খেয়ে থাকবে মামুনি? সুমু তাচ্ছিল্যের মতন হেসে মেঝের দিকে তাকিয়ে বলল। মৃত্যু দেহে খাবারের প্রয়োজন পড়ে না। আজ যদি আমার খান সাহেবের খারাপ কিছু হয়ে যায়, তাহলে আমারও হবে। আমার খান সাহেবের খারাপ কিছু হলে এই হসপিটাল থেকে আজ একটা নয় 2টো লাশ বের হবে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন। আর যদি শুনো তোমার স্বামী রেসপন্স করেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাহলে কি করবে? সুমু শামীম সাহেবের কাঁধ থেকে মাথা তুলে ডাক্তারের দিকে তাকিয়ে বলল। তাহলে উনি সব সময় আমাকে যেমন দেখতে চেয়েছিলেন, সুস্থ সবল হাসি খুশি, এবং ওনার এই অবস্থা হওয়ার আগে উনি আমাকে যেমনটা রেখে গিয়েছিলেন, আমি ঠিক তেমনটা হয়ে যাব। ডাক্তার সুমুর মাথায় হাত বুলিয়ে হেসে পড়লেন। তাহলে তো এখন তোমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর হাসপাতালে আসতে হবে। মানে হলো তোমার স্বামী রেসপন্স করেছে, তুমি জিতে গেছো মামুনি। তোমার স্বামী তোমার জেদের কাছে হার মেনেছে, তুমি রেসপন্স করেছে, তিনি রেসপন্স করেছে। আল্লাহ তোমার ডাক, তোমার আত্মনাদ শুনেছে, তুমি জিতে গেছো মামুনি, তুমি জিতে গেছো। সকলের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সুমু খুশিতে কেঁদে ফেলল। কান্না জড়ানো কণ্ঠে বলল। আপনি সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ মামুনি। আমি ওনার সাথে দেখা করতে চাই, আমাকে যেতে দিন। না মামুনি, এখন না, এখন তোমার স্বামী ঘুমোচ্ছে। আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি, কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে। তাছাড়া তোমার স্বামী তোমার এই অবস্থা দেখলে আবারও অসুস্থ হয়ে পড়বে। সুমু নিজের দিকে তাকিয়ে দেখলো একবার। ডাক্তার হেসে বললেন। তাহলে বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখানে এসো। কথাগুলো বলে ডাক্তার চলে গেল। আয়ুব সুমুর সামনে এসে বলল। ভাবিজি, আপনি এখন বাসায় যান। শুধু আপনি না, সকলে এখন বাসায় যান। আমি আর রাহিন থাকি। আপনারা সকলে বাসায় গিয়ে রেস্ট করেন। আর ভাবিজি আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপর সারবাজের সাথে আসেন। সুমু উঠে দাঁড়ালো। আয়ুব সারবাজের কাছে গিয়ে বলল। একটা ব্যাগে করে আমার আর রাহিনের জন্য চেঞ্জ নিয়ে আসিস, আর খাবার আমরা ক্যান্টিন থেকে খেয়ে নিব। আয়ুবের কথায় সারবাজ সম্মতি জানিয়ে হসপিটাল থেকে সকলকে নিয়ে বেরিয়ে এলো। বাড়ি ফিরতে ফিরতে সুমুদের বিকেল 4টে বেজে গেল।
রুমে ঢুকে আগে শাওয়ার নিল সুমু, তবে কিছু খেলো না। না খেয়ে ড্রয়িং রুমে বসে সার্ভারদের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। হাসি বেগম মেয়ের সামনে খাবার নিয়ে এসে বসলো, তবে সুমু একটা দানাও মুখে তুলল না। সে তার খান সাহেবের সাথে খাবে। আনোয়ার সাহেব হাসি বেগমকে বললেন খাবার প্যাক করে সুমুর সাথে দিয়ে দিতে। বাধ্য হয়ে হাসি বেগম হাল ছেড়ে দিলেন। সার্ভাররা খেয়ে উঠে হাত ধুয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই সার্ভাজের ফোন বেজে উঠল। ফোনে কথা বলে হাসি মুখে সুমুর সামনে এসে দাঁড়িয়ে বলল, সুমু, এস কের ঘুম ভেঙেছে, তুমি ওর জন্য খাবারটা নিয়ে চলো। সুমু খুশি মনে হাসি বেগমের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে সার্ভাজের সাথে গাড়িতে গিয়ে বসলো। গন্তব্য এখন তাদের ঢাকা স্কয়ার হসপিটাল। কেবিনের বেডে শেহরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। রাহিন আর আয়ুব পাশে বসে আছে। ডাক্তার বলেছেন পেশেন্টকে দিয়ে বেশি কথা না বলাতে। আয়ুব আর রাহিন হিংস্র দৃষ্টিতে শেহরাজের শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। অসুস্থ না হলে হয়তো এখনই ওর দুজন শেহরাজকে কাঁচা তেল মশলা ছাড়াই গিলে ফেলতো। ডাক্তারের বারণ অমান্য করে রাহিন আর আয়ুব এতক্ষণে শেহরাজকে হাজারটা প্রশ্ন করে ফেলেছে, কিন্তু শেহরাজ না ওদের প্রশ্নের উত্তর দিয়েছে আর না ওদের দিকে একবারের বেশি চোখ মেলে তাকিয়ে দেখেছে। আয়ুব এতক্ষণ চুপ করে থেকে মুখ খুলে আবারও বলল, সকাল থেকে আঙ্কেল অনেকবার ফোন করেছে, তোর সাথে কথা বলতে চেয়েছে। আমরা অনেক কিছু বলে ম্যানেজ করে রেখেছি। আচ্ছা তুই বলতো এসকে, আঙ্কেল যদি শুনতো যে তার বড় ছেলে শেহরাজ খান বাহাদুর খেল একটা মেয়ের উপর রাগ করে কার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে পড়ে আছে, এমন নিউজ কি আঙ্কেল কোনোদিনও বিশ্বাস করতো? শেহরাজ চোখ খুলে আয়ুবের দিকে তাকালো। গলার স্বর আস্তে করে বলল, মেয়ে নয়, বউ বলো। ও আমার বউ, যার তার উপর রাগ করিনি। আমি আমার পার্সোনাল প্রপার্টি আমার বউয়ের উপর রাগ করেছি। রাহিন একটু রাগী স্বরে বলল, সব বুঝলাম তোর কথা, তুই আমাকে আগে এটা বল, আমাকে পানি আনতে বলে তুই কেন গাড়ি নিয়ে চলে গেলি? তুই আমাকে অনেক বিরক্ত করছিলি, তাই পানি আনার কথা বলে তোকে সরাতে হয়েছে। রাহিন গর্জে উঠে বলল, শালা, তোকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য বিরক্ত করছিলাম, যাতে তুই অ্যাক্সিডেন্ট করে মরতে না পারিস। আয়ুব তেতে উঠে বলল, তোর যখন এতই মরার শখ, তাহলে আমাদের বলতি, আমরা পার্টি স্প্রে করে তোকে খুব সুন্দর করে মৃত্যু দিতাম। শুধু শুধু এত কষ্ট কেন করতে গেলি? আয়ুবের কথা শুনে শেহরাজ আলতো হেসে বলল, আমার পাগলিটা কই রে, এখনো আসেনি নাকি? শেহরাজের কথার মধ্যে কেবিনে ঢুকলো সার্ভাজরা। সার্ভাজ কেবিনে ঢুকেই তেড়ে আসলেই শেহরাজের দিকে শেহরাজের গলা আলতো করে চেপে ধরে বলল, তোর বাচ্চা মরার অনেক শখ তোর, তাই না? দুনিয়া থেকে মন ভরে গেছে, তাই না? বেশি বড় হয়ে গেছো তুমি। এই কাজটা করার আগে একটাবার আমাদের কথা ভাবিসনি, তাই না? স্যান্টি দৌড়ে এসে বলল, আরে আরে কি করতেছেন? আমার স্যার তো মরে যাবে। সারবার স্যার, ছেড়ে দিন আবার স্যারকে। শেহরাজ হেসে বলল, ওর এই ছোঁয়ায় আমি কেন? সামান্য একটা পিঁপড়াও মরবে না সান। সার্ভাস ধরেছিস যখন, একটু জোরেই টিপে ধর না। একটু মৃত্যুর স্বাদ বুঝি, বিলিভ মি। তখন সেন্সলেস ছিলাম বলে একটু বুঝতে পারিনি মৃত্যুর স্বাদ কি। সার্ভাজ কথা বলার বসা হারিয়ে ফেলল, ছেড়ে দিল শেহরাজের গলা। শেহরাজ বারবার কেবিনের দরজার দিকে তাকাচ্ছে। অমিত সার্ভাজের কাছে এসে বলল, ভাবিজি বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা এখন বাইরে যাই, ওদের একটু প্রাইভেসি দরকার। অমিতের কথায় সম্মতি জানিয়ে সার্ভাজ সবাইকে নিয়ে বেরিয়ে চলে গেল। সকলে বের হবার 5 মিনিট পর সুমু নিঃশব্দে কেবিনে ঢুকলো। শেহরাজ মাথার ওপর বা হাত তুলে চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমু গিয়ে শেহরাজের পাশে বসলো। তার উপস্থিতি টের পাওয়ানোর জন্য দুবার গলা কেটে দিয়ে আওয়াজ করলো, তবুও শেহরাজ কোনো রেসপন্স করলো না। ওভাবে চোখ বন্ধ করে শুয়ে রইল। সুমু শেহরাজের বুকের ওপর হাত রেখে দুবার খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ তবুও চোখ মেলে তাকালো না। সুমু হতাশার নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ তাকিয়ে রইল শেহরাজের দিকে। হঠাৎ সুমুর চোখ গেল খাবারের প্যাকেটটার দিকে। প্যাকেট থেকে টিফিন বক্স বের করে টাসটুস শব্দ করে রাখলো।
এতেও শেহরাজের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সুমু বাধ্য হয়ে শেহরাজের ওষ্ঠ কামড়ে ধরল। সুমুর কাণ্ডে শেহরাজ চোখ বড় বড় করে তাকালো, তবে সুমুকে সরালো না। শেহরাজ রেসপন্স করছে না বলে সুমু আরো জোরে কামড় ধরল শেহরাজের ওষ্ঠ। ওষ্ঠ কেটে ব্লাড বেরিয়ে এলো। কেবিনের দরজা খোলার শব্দ পেয়ে শেহরাজ সুমুকে টেনে সরালো। সুমু পেছনে ফিরে তাকিয়ে দেখলো নার্স এসেছে, হাতে মেডিসিনের ট্রে। নার্সকে দেখে সুমু শেহরাজের দিকে তাকালো। শেহরাজের ঠোঁটের ওপর ব্লাড দেখে আটকে উঠলো সুমু। শেহরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সুমুর দিকে। নার্সের চোখ থেকে আড়াল করার জন্য সুমু শেহরাজের ঠোঁটের ওপর আলতো করে হাত রাখলো, ঢেকে রাখলো শেহরাজের কেটে যাওয়া জায়গাটা। নার্স মেডিসিনের ট্রেটা টেবিলের উপর রাখলো। সুমুর দিকে তাকিয়ে কিছু বলতে যেতেই শেহরাজের ঠোঁটের ওপর সুমুর হাত দেখে জ্বলে উঠল নার্স। দাঁতে দাঁত চেপে বলল, ম্যাম, স্যারের মেডিসিনগুলো ডাক্তার আমাকে বলেছেন আপনাকে সব বুঝিয়ে দিতে। নার্সের কথার ধরন শুনে সুমু অবাক হয়ে নার্সের দিকে তাকালো। নার্সটি কেমন নির্লজ্জ দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরাজের দিকে। শেহরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমু শেহরাজের ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে টেবিলের উপর রাখা ফলের প্লেট থেকে ছুরি হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ছুরিটা নার্সের চোখের সামনে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তারপর হাতে একটি আপেল তুলে নিয়ে ছুরিটা আপেলের মধ্যে সজোরে গেঁথে দিয়ে বলল, আচ্ছা সিস্টার, আমি যদি ঠিক এইভাবে কারো পেটের মধ্যে এই ছুরিটা গেঁথে দেই, তাহলে তার বেঁচে থাকার ভাবনা কত পার্সেন্ট থাকবে? নার্সটি ভয়ে ঢোক গিলে বলল, আসলে ম্যাম, আমি আপনার এইখানে কাজটা কি? আপনাকে মেডিসিনগুলো বুঝিয়ে দেওয়া। গুড, তাহলে সেটাই করেন। আর নিজের নির্লজ্জ চোখ দুটোকে একটু সামলে রাখার চেষ্টা করেন। আসলে কি বলুন তো, আমার এই হাত দুটো খুব কন্ট্রোললেস। কখন কাকে কিভাবে কি দিয়ে আঘাত করে বসে তা আমি নিজেও বলতে পারি না। সিস্টার ভয়ে কোনো মতে মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। সিস্টার যেতেই সুমু আবারও শেহরাজের দিকে তাকালো। শেহরাজ তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমুর মেজাজ আবারও গরম হলো। সে আবারও একই কাজ করতে গেলেই শেহরাজ সুমুকে আটকালো। চোখ মেলে সুমুর দিকে তাকিয়ে রইল। সুমু রেগে বলল, আপনি কি বোবা হয়ে গেছেন? কথা বলছে না কেন? আপনার জন্য খাবার এনেছি, খেয়ে মেডিসিন খেতে হবে আপনাকে। শেহরাজ হাতের ব্যথা নিয়ে পাশ ফিরে শুয়ে বলল, ডাক্তার বলেছে আমার সাথে বেশি কথা না বলতে। পেশেন্টের সামনে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে, কথা বলবো না। চলুন উঠুন, খেয়ে নেবেন। আমি তোমার হাতে খাবো না। সুমু অবাক হলো ভীষণ। কপাল কুঁচকে বলল, কেন? আমার হাত কি পচে গেছে? হ্যাঁ, আমার হাতে খাবেন না তো কার হাতে খাবেন? শেহরাজ ফিরে তাকালো সুমুর দিকে, নরম স্বরে বলল, এই হসপিটালে সব থেকে সুন্দরী নার্সকে খুঁজে নিয়ে আসো, আমি তার হাতেই খাবো। সুমু আবারও ছুরিটা হাতে নিয়ে এগিয়ে গেল শেহরাজের কাছে। শেহরাজ সুমুর হাতে ছুরি দেখে ভ্রু নাচিয়া বলল, ছুরি দিয়ে কি হবে? আপনার ঠোঁট জোড়া কাটবো। আপনার সাহস কি করে হয় অন্য মেয়ের কথা বলার? ভুল কি বলেছি? তুমি তো আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলেছ। দাঁড়িয়ে পড়ল সুমু। হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। শেহরাজ ঠোঁট কামড়ে হাসছে। মিনিট পাঁচেকের মধ্যে কেবিনে একজন নার্স এলো। শেহরাজের দিকে না তাকিয়ে বলল, স্যার, আমাকে ম্যাম পাঠিয়েছে, আপনি একটু উঠে বসুন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। শেহরাজ ভ্রু কুঁচকে নার্সটির দিকে তাকিয়ে বলল, আপনি আমার ওয়াইফকে পাঠান। আমি আপনার হাতে কেন খাবো বউ থাকতে? আপনি আমার ওয়াইফকে গিয়ে বলুন, এই হসপিটালের নিয়ম, যাদের বউ আছে তাদের বউদেরই তাদের স্বামীকে খাইয়ে দিতে হয়। নার্সটি মাথা তুলে শেহরাজের দিকে তাকাতে গিয়েও তাকালো না। গলায় হাত রেখে নিজের গলা কেটে পড়ে যাবার ভয়ে আবারও মাথা নামিয়ে বলল, এইরকম কোনো রুলস তো নেই স্যার। আগে ছিল না, আজ এই মুহূর্ত থেকে হয়েছে। এখন আপনি তাড়াতাড়ি গিয়ে আমার বউকে পাঠান। টানা 8 মিনিট 33 সেকেন্ড ধরে আমার বউকে দেখি না আমি। নার্সটি চলে গেল কেবিন ছেড়ে। বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে সুমু। নার্সটি সুমুর পেছনে এসে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমাদের হসপিটালে একটা রুলস আছে। সুমু চোখ মুছে নার্সটির দিকে ঘুরে তাকিয়ে বলল, কেমন রুলস? আসলে এই হসপিটালে যত ম্যারিড পুরুষ অ্যাডমিট হয় তাদের
ওয়াইফদেরকেই তাদের খাইয়ে দিতে হয়, এটাই এই হসপিটালের নিয়ম। সুমু হেসে ফেলল নার্সটির কথায়। নার্সটি মুগ্ধ হয়ে সুমুর দিকে তাকিয়ে রইল। কাল যে মেয়েটি পাগলের মতন কেঁদেছে, পাগলামি করেছে, কিছুক্ষণ আগে তাকে স্যারের দিকে কুদৃষ্টিতে তাকালে ভিলেনদের মতন গলা কেটে দেবার হুমকি দিয়েছে, সেই মেয়ে এত সুন্দর করে হাসতেও পারে। নার্সটির বিশ্বাস হলো না। সুমু হাসতে হাসতে বলল, এটা কেমন রুলস? কই, আগে তো এমন রুলসের কথা শুনিনি। এটাই রুলস ম্যাম। আপনি তো স্যারের ওয়াইফ, আপনি থাকতে আমি কেন খাইয়ে দেব? সুমু আর কিছু না বলে ফোনের দিকে তাকালো। কেবিন থেকে বেরিয়ে সে আইবদের খুঁজেছিল। রাহিনটা থাকলে এই নার্সকে তার খান সাহেবের কেবিনে পাঠাতো না সুমু। রাহিনদের কল করলে রাহিন জানায় ওরা একটু দূরে আছে, হসপিটালে পৌঁছাতে একটু লেট হবে ওদের। আর এদিকে খান সাহেবেরও খাবার খেয়ে মেডিসিন খাওয়ার টাইম হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সুমু কেবিনের দিকে যেতে নার্সটি সুমুকে পেছন থেকে ডেকে পড়ল। ম্যাম, আপনার হাসিটা খুব সুন্দর। সুমু নার্সের কথায় আলতো এসে নার্সকে ধন্যবাদ জানিয়ে কেবিনে চলে গেল। কেবিনে ঢুকে কোনো কথা না বলে শেহরাজকে উঠে বসালো। টেবিলের ওপর থেকে খাবার নিয়ে অল্প অল্প করে শেহরাজকে খাইয়ে দিল। শেহরাজও আর কোনো কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিল। প্রচুর ঘাড়তেরা বউ জুটেছে তার কপালে। এখন কিছু বললে হয়তো হসপিটাল থেকে বেরিয়েই যাবে। তাই সেও আর কথা বাড়ালো না। ভালো ছেলের মতন খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। রাত 11টার দিকে রাহিনটা আবারও হসপিটালে ফিরে আসলো। শেহরাজের কেবিনে ঢুকে সকলে যার যার মতন ফোনে ব্যস্ত হলো। শেহরাজ সকলের দিকে একবার তাকিয়ে বলল, একটা পেশেন্টের কেবিনে তোরা সকলে বসে ফোন ইউজ করছিস? রাহিনটা কেউ শেহরাজের কথায় পাত্তা না দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সুমু শেহরাজের পাশে বসে আছে। খাবার খাওয়ানোর পর থেকে দুজনে কেউ কারোর সাথে কথা বলেনি। শেহরাজ পিঠের নিচ থেকে বা হাত দিয়ে বালিশটা বের করে ছুঁড়ে মারল আয়ুবের মুখে। আয়ুব বালিশটা কোলের ওপর রেখে ফোনে কল করতে করতে বলল, তুই না সিক এসকে, এখনো জেগে আছিস কেন? ঘুমা। আজ ভাবিজি আর আমরা সকলে মিলে রাত জাগবো ভেবেছি। স্যান্ডি আয়ুবের থেকে বালিশটা কেড়ে নিয়ে আবারও শেহরাজের পিঠের নিচে যত্ন করে বালিশটা রাখলো। আয়ুব বেকুবের মতন তাকিয়ে রইল স্যান্ডির দিকে। স্যান্ডি দাঁত কেলিয়ে আয়ুবের দিকে তাকিয়ে রইল। শেহরাজ কপালের মধ্যে কয়েকটা ভাঁজ ফেলে বলল, তোরা কেবিন থেকে বেরিয়ে রাত যাক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কথাগুলো বলে শেহরাজ চোখ বন্ধ করলো। আয়ুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বয়েস, চলো সকলেই। ভাবিজি আপনিও চলেন। চোখ মেলে তাকালো শেহরাজ, গম্ভীর স্বরে বলল, সুমু কেন যাবে? তুই না বললি ঘুমাবি? তো তাই তো ভাবিজিকেও বলেছি আমাদের সাথে আসতে। আয়ুবদের কথার মাঝে সুমু উঠে ওয়াশরুমে গেল। শেহরাজ আয়ুবকে বলল, কাল সকালেই আমার ডিসচার্জের ব্যবস্থা কর আয়ুব, আমার বউটার এখানে থাকতে কষ্ট হচ্ছে। কিন্তু তোকে তো ডাক্তার কিছুদিন এখানে থাকতে বলেছে। ফার্স্ট অফ অল এখানে থাকলে আমার বউয়ের কষ্ট হবে। সেকেন্ড অফ অল এখানে আর একদিন থাকলে এই হসপিটালে যে কোনো সময় যে কোনো একটা নার্সের মার্ডার হয়ে যেতে পারে। এখন কেন মার্ডার হতে পারে, কে মার্ডার করতে পারে, কার জন্য মার্ডার হতে পারে, কিসের জন্য মার্ডার হতে পারে, এসব প্রশ্ন তোরা আমাকে করিস না। শুধু যেটা বলেছি সেইটা কর। সাইফ হাসতে হাসতে ফাহিমের পিঠে চাপড় দিয়ে বলল, আরে বুঝিস না, নার্সরা এসকের উপর ক্রাস্ট, আর কিলার হলো আমাদের ভাবিজি। রিয়াদ শেহরাজের কাছে এগিয়ে গেল। শেহরাজের পাশে বসে শেহরাজ হাতটা ভালো করে দেখে বলল, হাতের ব্যথা এখন কেমন অনুভব করছিস? শেহরাজ কোনো কথাই বলল না। পিঠের নিচে বালিশ রেখে আবারও উঠে বসলো। শেহরাজের কপালে ব্যান্ডেজ করা, হাতে পাউস আর্ম সিলিং বাঁধা। রিয়াদ শেহরাজের উত্তরের অপেক্ষা না করে শেহরাজকে জড়িয়ে ধরল। একে একে রাহিন, সারবাজ, অমিত, সাইফ, রিসান, নিহাল, আরবাজ, ফাহিম এসে জড়িয়ে ধরল শেহরাজকে। সকলের চোখে নোনা পানি। নিহাল কান্নামাখা কণ্ঠে বলল, আর কখনো এমন করিস না। তোর কোনো ধারণা নেই আমাদের কি অবস্থা হয়েছিল। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে তো বলতো। স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার স্যারের প্রতি স্যারের বন্ধুদের ভালোবাসা দেখছে আর চোখের পানি মুছছে। সুমু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বন্ধুত্বের এমন সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল।
স্যান্ডির দিকে তাকিয়ে বলল, শান ভাইয়া, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও যান। কিন্তু ম্যাম। রাহিন স্যান্ডির দিকে তাকিয়ে বলল, আরে সানামা না, আসো। স্যান্ডি আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরল। সুমু এই সুযোগে সকলকে ক্যামেরাবন্দি করলো। মিনিট 5 বাদে শেহরাজ বলল, তখন মরিনি, তবে তোদের এই চাপাচাপিতে এখন ঠিকই মরবো। সকলে মিলে সরে দাঁড়ালো। সুমু এগিয়ে আসলো শেহরাজের কাছে। শেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, তোরা এখন বাহিরে যা, আমি ঘুমাবো। আয়ুব দুষ্টু এসে শেহরাজের দিকে তাকিয়ে রইল। শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা? আমার মুখে কি জোকার লেখা আছে? হাসছিস কেন তুই? আয়ুব হেসে বলল, না, আসলে কিছু একটা কামড়ালো আমাকে, সেখানে লাল হয়ে গেছে, ওই লাল জায়গাটা দেখে হাসছি। রাহিন আকুল হয়ে আয়ুবকে ভালো করে পরোক্ষ করে বলল, কই, কোথায় কামড়েছে দেখি, আর কিসে কামড় দিল? কখন কামড়ালো আমাদের আগে বললি না কেন? আয়ুব রাহিনের দিকে তাকিয়ে বলল, এই কামড় সেই কামড় না রাহিন, তোকে পরে বলবো, এখন আমাকে ছাড়। রাহিন সরে দাঁড়ালো। আয়ুব শেহরাজের কাছে আসলো। একটু ঝুঁকে শেহরাজের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন সময় তো তোর এসকে, একদিন আমাদেরও আসবে সময়। তবে একটা কথা বলি, রোমান্সের জন্য হসপিটালে কেবিনটাকে অন্তত বাদ দিতে পারতি। শেহরাজ ফলের ঝুড়ি থেকে ছুরি হাতে নিতেই আয়ুব উচ্চস্বরে হেসে সবাইকে নিয়ে কেবিন ছাড়ল। সুমুর লজ্জায় মরি অবস্থা। সে বুঝতে পেরেছে আয়ুবের কথার মানে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে আলতো হাসল। সুমু দেখার আগে হাসিটা ঠোঁট থেকে গায়েব করে রাগে লুক নিয়ে বলল, তোমার এই উল্টাপাল্টা কাজের জন্য আমাকে ওদের সামনে লজ্জায় পড়তে হলো। এইসব আর কোনোদিন করবে না আমার সাথে। যার ভালোবাসার ওপর আঙুল তুলো তার কাছে আসো কেন? আসবে না তুমি আমার কাছে। সুমু ছলছল নয়নে তাকালো শেহরাজের দিকে। মুখ ফুটে কিছু বলতে নিলেই শেহরাজ সুমুকে থামিয়ে দিয়ে বলল, এখন আমি তোমার ইমোশনাল ড্রামাবাজ মার্কার কথা শুনতে চাই না। ওইসব ফিল্মের ইমোশনাল ডায়লগ ফিল্মের মধ্যে শুনতে ভালো লাগে, বাস্তবে না। দয়া করে কেবিনের দরজাটা লাগিয়ে লাইটটা অফ করো, আমি ঘুমাবো। সুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। রুমের লাইট অফ করে শেহরাজের পাশে এসে বসলো। জানালা দিয়ে আসা সোডিয়ামের আবছা আলোতে শেহরাজের মুখটা স্পষ্ট। সুমু মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। সকালে সূর্য উঠে গেছে। সুমুর চোখের ওপর সূর্যের আলো পড়তেই চোখ খিচে বন্ধ করে ফেলল সুমু। পাশ ফিরে শুতে গিয়ে পাশে কারো উপস্থিত টের পেয়ে চোখ মেরে তাকালো সুমু। নিজেকে কেবিনের বেডের ওপর দেখে উঠে বসলো। কেবিনের একটা বেডের সাথে আরও একটা বেড জয়েন করা হয়েছে। সুমু জানে এইসব তার খান সাহেবের কাজ। কেবিনের দরজায় নক করতেই সুমু বেড ছেড়ে নেমে কেবিনের দরজা খুলে দিল। আয়ুবরা সকলে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, সকলের হাতে ফুলের বুকে। সকলে একসাথে বলল, গুড মর্নিং ভাবিজি। সুমু হাসি মুখে সবাইকে গুড মর্নিং জানালো। আয়ুবদের চেঁচামেচিতে শেহরাজের ঘুমের 12টা বাজলো। সে পাশে থাকা বালিশটা দিয়ে কান চেপে আবারও ঘুমানোর প্রস্তুতি নিল। সুমু দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই সকলে একসাথে কেবিনে ঢুকলো। আয়ুব শেহরাজের কানের ওপর হাত দিয়ে চেপে রাখা বালিশটা টেনে সরিয়ে বলল, গুড মর্নিং এসকে। শেহরাজ চোখ বন্ধ রাখা অবস্থায় রাগী স্বরে বলল, ব্যাড মর্নিং ডাফারের দল। সকাল সকাল এসে তোদের আমার ঘুমটা না ভাঙলে চলছিল না, তাই না? সারবাজ কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, সকাল 10টা বাজে, বিয়ের পর রাত আর শেষ হয় না তোমার, তাই না? সারবাজের খেয়াল নেই কেবিনে সুমু আছে। আরবাজ সারবাজকে খোঁচা মেরে বলল, ভাইয়া ভাবিজি আছে। সারবাজ দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বলল, সরি মানে ছিল না। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা কাটানোর জন্য সারবাজ বলল, এইসব ফুলের বুকে গুলো তোর জন্য। আর শোন, খাবার এনেছি, খেয়ে রেডি হয় নে তাড়াতাড়ি। তোর ডিস্টার্সের সব ব্যবস্থা করে ফেলেছি আমরা। এখন আমরা বাইরে যাই, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। কথাগুলো বলে সবাই ফুলের বুকেগুলো রেখে বাইরে চলে গেল। সুমু শেহরাজকে তুলতে গেলেই
শেহরাজ সুমুর হাত দিয়ে বলে, আমার তেমন কিছুই হয়নি। আমাকে এত ধরে ধরে সব কাজ করাতে হবে না। আমার কাজ আমি একাই করতে পারবো। সুমু তেতে উঠল, একটু উচ্চস্বরে বলল, হ্যাঁ জানি আমি। আপনি তো মানুষ না, রোবট। আপনার আবার কি হবে? ভুলটা আমারই। আমি একটা রোবটকে হেল্প করতে এসেছি। তবে এসেই যেহেতু গিয়েছি, তখন হেল্প করেই ছাড়বো। বেশি কথা না বলে আমার সাথে আসুন। সুমু শেহরাজকে তুলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। শেহরাজও গেল সুমুর পিছু পিছু। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে সুমু দাঁড়িয়ে আছে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, এখন আমারটা আমি নিজেই করে নিতে পারবো, কাউকে আর হেল্প করতে হবে না। সুমু কেবিন থেকে টুলটা এনে ওয়াশরুমের মিররের সামনে রাখলো। শেহরাজের বা হাত ধরে টেনে শেহরাজকে টুলের উপর বসালো। শেহরাজ কিছু বলার জন্য মুখ তুলতে নিলেই শেহরাজের মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। অনেক বেশি কথা বলেন আপনি খান সাহেব। আর একটা কথা বললে কিন্তু আপনার হাত পা বেঁধে বাকি কাজগুলো করাবো। শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে আছে সুমুর দিকে। ওপরে ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে তার প্রেয়সীর এই যত্ন অধিকার বোধ দেখানোগুলো মনের মধ্যে অন্যরকম শান্তি দিচ্ছে শেহরাজকে। সুমু আলতো হাতে শেহরাজকে ব্রাশ করিয়ে দিতে দিতে বলল, আমাকে দেখা হয়ে গেলে বলবেন, মুখটা ধুয়ে দিব আপনার। শেহরাজ চোখ সরিয়ে নিল। সুমু তা দেখে হেসে বলল, বউটা তো আপনারই। যেভাবে দেখছেন মনে হয় কত জনম দেখেন না। শেহরাজ মেঝের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, যতক্ষণ সেন্সলেস ছিলাম ততক্ষণ তোমাকে দেখিনি সুইটার। কাল রাতে তুমি আমার বুকের উপর ঘুমিয়ে যাওয়ার পর তোমাকে আমার পাশে শুইয়ে একটুখানি দেখেছিলাম। মেডিসিনের ডোজ এতই বেশি ছিল যে সেই ডোজ তোমাকে ভালো করে দেখতে দেয়নি। আর তুমি বলছো কত জনম দেখি না। তোমাকে দু চোখ ভরে দেখার তৃষ্ণা কোনোদিনও মিটবে না আমার সুইটার। এই একটা মুখ, যে মুখটার দিকে জনম জনম তাকিয়ে থাকলেও হয়তো আমার মধ্যে কখনো বিরক্তি কাজ করবে না। সুমু শেহরাজকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে নিল। কেবিনে এসে খাবার খাইয়ে রেডি করে দিল শেহরাজকে। তারপর নিজে রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে রাহিনদের কল করলো। রাহিনরা কেবিনে এসে সবকিছু নিয়ে বেরিয়ে পড়ল। সুমু হসপিটাল থেকে বেরোনোর আগেই তার ডাক্তার আঙ্কেলের সাথে দেখা করে আসলো। শেহরাজরা গাড়িতে ওঠার আগেই ডাক্তার এসে শেহরাজের সাথেও দেখা করলো। ডাক্তার চলে যেতেই শেহরাজ গাড়িতে উঠল। নার্সরা সকলে তাকিয়ে রইল শেহরাজের দিকে। ওদের দেখে মনে হচ্ছে ওদের স্বামী ওদের ছেড়ে চলে যাচ্ছে। সুমু গাড়িতে ওঠার আগে নার্সগুলোর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মুখ ভেঙালো। তারপর আঙুল দিয়ে ইশারা করে নার্সগুলোকে পেছনে ঘুরে তাকাতে বলল। 2টা বাজলো সুমুদের শিকদার বাড়িতে পৌঁছাতে। সকলে ওদেরই অপেক্ষার ড্রয়িং রুমে আসতেই আনোয়ার সাহেব বললেন, শেহরাজকে নিয়ে রুমে যাও সুমু, ও অনেক টায়ার্ড। আমরা সকলে সন্ধ্যায় গিয়ে দেখা করে আসবো না। সুমু 1 মিনিটও না দাঁড়িয়ে শেহরাজকে নিয়ে রুমে চলে আসলো। শেহরাজের মেডিসিনের টাইম হয়ে গেছে বলে নিজে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেল খাবার আনতে। 5 মিনিটের মধ্যে খাবার এনে শেহরাজকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। তারপর খাবারের এটো প্লেট নিয়ে নিচে রেখে এসে শাওয়ার নিতে ঢুকতে যেতেই শেহরাজ বলল, আমি শাওয়ার নিব। সুমু কোনো কথা না বলে শেহরাজকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। কোমরে পাক্কা গিন্নিদের মতন করে ওড়না বেঁধে খুব যত্ন করে শেহরাজকে গোসল করিয়ে দিল। মাথায় আলাদাভাবে পানি ঢেলে দিল যাতে ব্যান্ডেজ না ভেজে। গোসল শেষ করে শেহরাজের কোমরে টাওয়াল জড়িয়ে দিয়ে বলল, আমি রাহিন ভাইকে ডাকছি, উনি এসে চেঞ্জ করিয়ে দেবে। সুমু 1 পা বাড়াতে শেহরাজ সুমুকে আটকে বলল, তুমি থাকতে রাহিন কেন চেঞ্জ করাবে? সব কিছু যখন তুমি করছো তাহলে চেঞ্জটাও তুমি করাবে। সুমু আর কোনো কথা বলল না। চোখ বন্ধ করে শেহরাজের প্যান্ট চেঞ্জ করে দিল। অন্যদিন হলে আজ এই ব্যাপারটা নিয়ে শেহরাজ সুমুকে লজ্জায় ফেলত। তবে আজ সুমুর ওপর মিথ্যা রাগ দেখিয়ে চুপ করে রইল। ওয়াশরুম থেকে এনে বেডে বসিয়ে সুমু শেহরাজকে শার্ট পরিয়ে দিল। তারপর আর্ম সিলিংটা পরিয়ে দিয়ে বলল, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি শাওয়ার নিয়ে আসছি। মিনিট 20 মধ্যে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সুমু দেখল শেহরাজ না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। রাগে সুমু টাওয়াল বেডের ওপর ছুঁড়ে ফেলে শেহরাজের কাছে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলল,
আপনাকে আমি ঘুমাতে বলে গেছি আর আপনি ভিডিও মেক করতে বসেছেন। এই সব করার জন্য হসপিটাল থেকে তাড়াতাড়ি ডিসচার্জ নিয়ে বাড়িতে এসেছেন। শেহরাজ কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে বেডে গিয়ে শুয়ে পড়ল। শেহরাজের বাচ্চামি দেখে সুমু মুচকি এসে খাবার খাওয়ার জন্য নিচে চলে গেল। রাত 8টায় শেহরাজের ঘুম ভাঙল। সকলে একসাথে এসে শেহরাজকে দেখে গেল। শেহরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে শাহবাজ খানের সাথে কথা বলছে। সুমু রুমে এসে শেহরাজের পেছনে এসে দাঁড়ালো। শেহরাজের ফোনের কথা বলা শেষ হতেই সুমু বলল, খাবার এনেছি, খেয়ে মেডিসিন খাবেন, চলেন। শেহরাজ সুমুকে পাশ কাটিয়ে চলে গেল। সুমু রেগে গেলেও কিছু বলল না। শেহরাজ এসে বেডের ওপর 2 পা ঝুলিয়ে বসলো। সুমু এসে টেবিল থেকে খাবার নিয়ে শেহরাজকে খাওয়ালো। হাত বাড়িয়ে মেডিসিন দিতেই শেহরাজ বেছে বেছে কিছু মেডিসিন খেলো। সুমু কপাল কুঁচকে বলল, এগুলো কি দোষ করলো? এগুলো খান। শেহরাজ পানি খেয়ে বলল, আমি গুগল করে দেখেছি, ওগুলো খেলে ঘুম হয়। আমি ওগুলো খাবো না। এগুলো তো ডক্টর এমনি এমনি দেয়নি, আপনার ভালোর জন্যই দিয়েছে। আর ঘুম হওয়া তো ভালো, আপনার এমনিতেও এখন ঘুমের দরকার। নিন, খেয়ে নিন। সুমু জোর করে শেহরাজকে মেডিসিনগুলো খাওয়াতে গেলেই শেহরাজের হাত লেগে মেডিসিনগুলো নিচে পড়ে যায়। সুমু আর সহ্য করতে পারল না, রেগে বলল, আপনি কি চাইছেন আমি মরে যাই? সেদিনের ভুলের জন্য আর কত শাস্তি দেবেন আপনি আমাকে? শেহরাজ সুমুর কথায় কান্না দিয়ে ফোনে কল করতে করতে ব্যালকনিতে চলে এলো আবারও। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 9টা ছুঁই। সুমু এসে দাঁড়ালো শেহরাজের পেছনে। শেহরাজকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হলো, কথা বলছে না কেন? আমাকে একটু বলবেন? আর কতটুকু ব্যথা সহ্য করার পর আপনি আমাকে ক্ষমা করবেন? শেহরাজ কোনো কথা না বলে সুমুর হাত ধরল। টানতে টানতে পেছনের দরজা দিয়ে সুমুকে নিয়ে বেরিয়ে পড়ল শিকদার বাড়ি থেকে। সুমু অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। যখনই শেহরাজ সুমুকে গাড়িতে জোর করে তুলতে নিল, তখনই সুমু বলল, আপনি কি করছেন এটা? গাড়ি নিয়ে এই অবস্থায় কোথায় যাবেন আপনি? রাহিতে 3টে গাড়ির মধ্যে একটা গাড়ির চাবি শেহরাজের কাছে থাকে, আর অ্যাক্সিডেন্ট করা গাড়িটা এখন গ্যারেজে। জ্ঞান ফেরার পর শেহরাজ গাড়ির সমস্ত বিল দিতে চাইলে রাহিনের মানবতার কথা শুনে শেহরাজের টাকা দেওয়া তো দূরে থাক, ইচ্ছে করেছিল রাহিনের থেকে 1-2 কোটি টাকা নিতে। সুমুর প্রশ্নে শেহরাজ কোনো উত্তর না দিয়ে এক হাত দিয়ে গাড়ি স্টার্ট করলো। সুমু শেহরাজের কাণ্ডে কেঁদে ফেলল, হাত জোর করে বলল, আমি আপনার কাছে হাত জোর করছি খান সাহেব, প্লিজ গাড়ি থামান। আমি আর কোনোদিন আপনাকে কোনো বিষয়ে নিয়ে কিছু বলবো না, আমাকে ক্ষমা করতেও বলবো না। আপনার যখন ইচ্ছা হবে আমার সাথে কথা বলবেন, তবুও দয়া করে গাড়ি থামান। রাহিন রুমের ব্যালকনি থেকে বাড়ি থেকে গাড়ি বেরোতে দেখে শেহরাজের ফোনে কল করলো। কল রিসিভ করে এয়ারপ্যাড কানেক্ট করলো শেহরাজ কল রিসিভ করতেই রাহিন সুমুর কান্না জড়ানো মিনতি শুনতে পেল। রাহিন রেগে বলল, এই অবস্থা কোথায় যাচ্ছিস তুই? তুই কি চাস এসকে কেন এইসব করছিস? তোকে শরীরে কি অবস্থা একবার দেখছিস? গাড়ি নিয়ে ব্যাক কর এসকে। শেহরাজ এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। আমি 3 দিনের জন্য একটা জায়গায় যাচ্ছি। সেদিন ড্রাঙ্ক ছিলাম বলে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আজ আর তেমন কিছুই হবে না। কথাগুলো বললে রাহিনের কথা শোনার অপেক্ষায় না থেকে কল কেটে দিল শেহরাজ। শুনশান রাস্তা দিয়ে এক হাতে গাড়ি ড্রাইভ করে এগিয়ে চলল তার গন্তব্যে। পাশে বসে থাকা প্রেয়সীর কান্না মিনতি কোনোটাই কানে গেল না তার। গাড়ি এসে থামলো আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্টের সামনে। সুমু অবাক দৃষ্টিতে একবার পার্কের গেটটি দেখছে তো একবার তার খান সাহেবকে দেখছে। শেহরাজ চুপচাপ বসে ফোনে কিছু একটা করছে। সুমুর কান্না প্রায় অনেকক্ষণ আগেই থেমে গেছে। এখন সে বসে বসে শুধু ভাবছে এই মাঝরাতে অসুস্থ অবস্থায় এতদূর এক হাতে ড্রাইভ করে এই পার্কে আসার মানে কি। শেহরাজ ফোনে কিছু একটা করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ঘুরে এসে সুমুর পাশের দরজা খুলে দিল। সুমু না নেমে শেহরাজের দিকে তাকিয়ে রইল। তার ভাবনায় একটাই কথা ঘুরছে, খান সাহেব কি করতে চাইছে। সুমু নামছে না দেখে শেহরাজ এক হাতেই সুমুকে কোলে তুলতে গেল। সুমু অস্থির কণ্ঠে এক হাত দিয়ে শেহরাজকে থামিয়ে বলল, আমি নামছি। গাড়ি থেকে নেমে দাঁড়ালো সুমু।
শেহরাজ মুখে মাস্ক পরে নিল। তারপর সুমুর হাত ধরে এগিয়ে চলল পার্কের ভিতর। সুমু হাঁটতে হাঁটতে বলল, আপনার এই রাতের বেলায় এত দূর পর্যন্ত এক হাতে গাড়ি ড্রাইভ করে পার্কে ঘোরার শখ জাগলেও তাও শরীরের এই অবস্থায়। শেহরাজ কোনো উত্তর দিল না। সুমু চারপাশটা চোখ বুলিয়ে দেখছে। রাত বলে মানুষ নেই তেমন একটা, তবে কিছু কাপল আছে, তারা হাত ধরে হাঁটছে, আবার কেউ হাঁটছে, আবার কেউ কেউ একসাথে ছবি তুলছে। সুমুর আগে এইসব দেখে আফসোস হতো, তবে আজ হচ্ছে না। তার কারণ সুমুর সাথে আজ সুমুর সব কিছু আছে। সুমুর ভালোবাসা আছে, যার কাছে থাকলে সুমু জান্নাতে সুখ পায়। সুমুর কাছে মনে হয় আল্লাহর সৃষ্টি করা খান সাহেব তার জন্য দ্বিতীয় জান্নাত। শেহরাজ সুমুকে নিয়ে রিসর্টের ভেতরে আসলো। ম্যানেজারের সাথে কথা বলে রুমের চাবি নিল। সুমু হাঁ করে তাকিয়ে আছে শেহরাজের দিকে। শেহরাজ আর ম্যানেজারের কথা শুনে সুমু বুঝলো এই সব কিছু তার খান সাহেব বাড়ি থেকে বেরোনোর আগেই প্ল্যান করে এসেছে। ম্যানেজার হাসি মুখে শেহরাজকে বলল, সবকিছু ব্যবস্থা করা আছে স্যার, শুভরাত্রি। শেহরাজ হাসি মুখে ম্যানেজারকে গুড শুভরাত্রি জানিয়ে আবারও সুমুর হাত ধরে কাঙ্ক্ষিত রুমটির সামনে আসলো। রুমের দরজা খোলার সাথে সাথে মিষ্টি গোলাপ ফুলের সুবাস এলো সুমুর নাকে। পুরো রুম ক্যান্ডেলের আলোয় আলোকিত। রুমের মধ্যে এত গোলাপ দেখে মাথা ঘুরে গেল সুমুর। দেখে মনে হচ্ছে রুমের মধ্যে গোলাপের বাগান সাজানো হয়েছে। পুরো রুমে তাজা লাল গোলাপ আর কালো রঙের বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে। দরজা থেকে শুরু করে বেড পর্যন্ত তাজা গোলাপের পাপড়ি বিছিয়ে সরু রাস্তা তৈরি করা হয়েছে। গোলাপের তৈরি রাস্তার পাশ দিয়ে পুরো রুমের মেঝের ওপর কালো রঙের বেলুন ফুলিয়ে ফেলে রাখা হয়েছে। এত বেলুনের মাঝে ছোট্ট করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। রুমের মধ্যে উড়ছে বাবলস। সাদা বেড কাভারের ওপর লাল গোলাপের পাপড়িগুলো বেশ মানিয়েছে। বেডের উপর গোলাপের পাপড়ি দিয়ে হার্ট বানানো হয়েছে। তার মধ্যেই গোলাপের পাপড়ি দিয়ে সুমুরাজ লেখা। পুরো রুমটা সুমু ভালো করে পরখ করলো। চোখ ধাঁধানো সুন্দর রুমটি। বাইরে থেকে স্যান্ডির গলা শুনে চমকে উঠল সুমু। পেছনে ফিরে তাকিয়ে দেখলো স্যান্ডির শেহরাজের হাতে একটা প্যাকেট আর দুটো জায়নামাজ দিয়ে চলে গেল। সুমুর আজ আবারও শুধু অবাক হওয়ার পালা। শেহরাজ এগিয়ে এসে সুমুর হাত ধরল। শেহরাজ প্যাকেটটা সোফার ওপর রেখে জায়নামাজ দুটো হাতে নিয়ে সুমুর সামনে দাঁড়িয়ে বলল, তোমার পরনের কাপড়টা পাক আছে তো? সুমু ওপর নিচ মাথা দোলালো। শেহরাজ মুচকে এসে সুমুর হাত ধরে পাশের রুমে আসলো। ওয়াশরুমে দুজনে একসাথে ঢুকে উজু করে নিল। শেহরাজ জায়নামাজ দুটো পাশাপাশি বিছিয়ে হাত থেকে আর্মস রিংটা খুলে ফেলল। তারপর সুমুর কাছে এসে বলল, চলো একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করব। সুমু আলতো হেসে শেহরাজের পাশে নামাজে দাঁড়ালো। দুজনে পাশাপাশি বসে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। নামাজ শেষে দুজনে মোনাজাতে আল্লাহর কাছে একে অপরের জন্য দোয়া করলো। মোনাজাত শেষ করে দুজনে একে অপরের দিকে তাকালো। দুজনের ঠোঁটে মুচকি হাসি। শেহরাজ সুমুকে কাছে টেনে সুমুর কপালে ছোট্ট করে চুমু খেলো। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে দুজনে বেরিয়ে আসলো রুম থেকে। শেহরাজ আবারও সুমুকে নিয়ে বাসর সাজানো রুমটার সামনে আসলো। সোফার ওপর থেকে প্যাকেটটা হাতে নিল। গোলাপের পাপড়ি বিছানো রাস্তার ওপর দিয়ে হেঁটে সুমুকে বেডের সামনে দাঁড় করিয়ে সুমুর হাতে প্যাকেটটা দিয়ে বলল, চেঞ্জ করে আসো। সুমু কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ওয়াশরুমে ঢুকে প্যাকেটটা খুলে দেখলো একটা ব্ল্যাক কালারের পাতলা ফিনফিনে জর্জের শাড়ি, সাথে সিভলেস ব্ল্যাক ব্লাউজ আর পেটিকোট। শাড়িটা হাতে নিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ দেখলো সুমু। শাড়িটা এতটাই পাতলা যে শাড়িটা ভালো করে দেখার পর সুমু ভাবলো এটা পরা আর না পরার মধ্যে পার্থক্য কোথায়। তবে শাড়িটা সুমুর খুব পছন্দ হলো। শাড়ির পুরো পাটটা জুড়ে ব্ল্যাক স্টোনের কাজ করা। সুমু জানে কালো কালারটা তার খান সাহেবের খুব পছন্দের, একই সাথে সুমুরও খুব পছন্দের। সুমু আর দ্বিধা না করে শাড়িটা পরে নিল। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো শেহরাজ খাবার নিয়ে বসে আছে, তবে তার চোখ দুটো সুমুর দিকে। সম্মোহন দৃষ্টিতে সুমুকে দেখছে শেহরাজ। সুমু লজ্জায় মিহিয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেহরাজ। সুমুর কাছে এসে সুমুর হাত ধরে আবারও পুনরায় জায়গায় বসালো। সুমুকে টেনে নিজের কোলের ওপর বসালো। সুমু কিছু বলতে নিলে সুমু ঠোঁটের ওপর আঙুল দিয়ে সুমুকে থামিয়ে দিল। কাঁটা চামচ দিয়ে খাবার তুলে সুমুর মুখের সামনে ধরল।
সুমু চুপচাপ খেয়ে নিল। খাওয়ানো শেষ করে শেহরাজ সুমুকে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের এসি অফ করে ফ্যানের সুইচ চাপতেই ফ্যানের ওপর থেকে গোলাপের পাপড়ি পুরো রুম জুড়ে পড়তে শুরু করলো। ফ্যানের স্পিড একদম কম হওয়ায় গোলাপের পাপড়িগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়ছে। মেঝের ওপর রাখা বেলুনগুলো মৃদু নড়ছে। সুমুর হাত পেতে ফুলের পাপড়িগুলো আর বাবাজগুলো ফাটানোর চেষ্টা করছে। শেহরাজ গায়ে পরিহিত শার্ট খুলে সোফার ওপর রাখলো। সুমুর বাচ্চা মেয়ে দেখে সুমুর কাছে এগিয়ে এসে পেছন থেকে সুমুকে জড়িয়ে ধরলো। শেহরাজের হাত সুমুর শাড়ি ভেদ করে পেট স্পর্শ করলো। ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল সুমু। গোলাপের পাপড়ি দুজনের উপর পড়ছে এখনো। স্লিভলেস ব্লাউজের জন্য সুমুর কাঁধের ওপর থাকা কালো কুচকুচে তিলটা দৃশ্যমান। শেহরাজ তিলটার উপর ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালো। নিঃশ্বাস এলোমেলো হতে শুরু করলো সুমুর। হাঁপানি রোগীর মতন ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। সুমুর অবস্থা থেকে আলতো হাসলো শেহরাজ। সুমুর কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলল, চলো আজ একটু অন্যরকম ভাবে ভালোবাসি। শেহরাজের ওষ্ঠ সুমুকে পাগল করে তুলল। শাড়ি চেপে ধরে চোখ মুখ খুঁজে বন্ধ করে ফেলল সুমু। শেহরাজ দুষ্টু এসে বলল, তখন বলেছিলে না আর ঠিক কতটুকু ব্যথা সহ্য করার পর আমি তোমাকে ক্ষমা করে দিব। সুমু চোখ মেলে তাকালো। শেহরাজ গোলাপ দিয়ে সাজানো বেডের দিকে দেখিয়ে বলল, ব্যাস আর এইটুকু ব্যথা সহ্য করার পর আমি তোমাকে ক্ষমা করে দিব। সুমু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এসবের জন্য এই রাতের বেলা নিজের এই অসুস্থ অবস্থা, এতটা পথ একা হাতে ড্রাইভ করে এত দূরে আসলেন কেন? বাড়িতে আপনার সমস্যা কি? কথাগুলো বলে হাত নিজের মুখে চেপে ধরল সুমু। নিজের বোকামি মার্কা প্রশ্নে নিজেই লজ্জায় পড়ল। শেহরাজ দুষ্টু হেসে বলল, তোমাকে যেদিন বিয়ে করলাম সেদিনই ভেবে নিয়েছিলাম যে তোমাকে যেদিন প্রথম দুষ্টু আদর করব বাড়ির বাহিরে কোনো একটা রিসর্টে গিয়ে করব। কেন? তুমি বাসার মধ্যে জোরে সাউন্ড করলে সবাই শুনতে পাবে। তো বউকে আদর করতে গিয়ে আমি তো আর আমার মান সম্মান শেষ করতে পারবো না সুইটহার্ট। সুমু আহামকের মতন বড় চোখ করে তাকিয়ে রইল সামনের দিকে। সুমুর অবস্থা দেখে শেহরাজ বেশ মজা পাচ্ছে। সে একটু হেসে আবারও বলল, আজ রাতে আমার প্রতিটা স্পর্শ তোমাকে কাঁদতে বাধ্য করবে সুইটহার্ট। এই রাতে করা আমার প্রতিটা স্পর্শ তোমার শরীরের প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় লিখে দিবে তুমি শেহরাজ খানের পার্সোনাল প্রপার্টি। এখন যেমন তোমার নিঃশ্বাসের ওপর রাজত্ব চলছে আমার, তেমনি আর কিছুক্ষণ পর তোমার বাকি সব কিছুর ওপরও রাজত্ব চলবে আমার। সো আর ইউ রেডি টু ক্রাই অ্যাট মাই টাচ সুইটহার্ট? আজ সুমু আর কোনো প্রশ্ন উত্তর দেওয়ার মতন অবস্থায় নেই। শেহরাজের কথাগুলো আজ বড্ড নেশালো লাগছে। শরীরের প্রতিটি শিরায় উপশিরায় শিহরণ বয়েছে সুমুর। আচমকায় শেহরাজ সুমুকে ছেড়ে দিল। রুমের মধ্যে থাকা অধিকাংশ ক্যান্ডেল ফু দিয়ে নিভিয়ে দিল শেহরাজ। মাত্র 3টে ক্যান্ডেলকে তাদের নিজ গতিতে জ্বলতে দিল। ফ্যান অফ করে আবারও হালকা টেম্পারেচারে এসি অন করলো। নেশা ভরা দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে এগিয়ে আসলো সুমুর দিকে। পেছন থেকে সুমু পাজা করলে তুলে নিয়ে এগিয়ে গেল বেডের কাছে। বেডের ওপর সুমুকে শুয়ে দিয়ে সুমুর পাশে বসে একটু ঝুঁকে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। পাশ থেকে একটি গোলাপ তুলে নিয়ে সুমুর মুখের ওপর বিচরণ করে বলল, বলো সুইটহার্ট, আর ইউ রেডি? নফল নামাজ আদায় করেছি বলে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার কাছে আসতে হবে তা কিন্তু নয়। আর আমি তোমার উপর রেগে নেই সুইটহার্ট, ওইসব তোমার সাথে মজা করে করেছি, জোর করব না। তুমি চাইলে আজ আমি তোমাকে পুরোপুরি আপন করে নিব, আর তুমি না চাইলে। শেহরাজের কথার মাঝে সুমু 2 হাত বাড়িয়ে দিল শেহরাজের দিকে। সুমুর ইশারা বুঝে শেহরাজ আলতো হাসলো। আবারও সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে ডুবে গেল সুমুর মাঝে। সুমু পরম আবেশে চোখ জোড়া বুঝে ফেলল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। আজ দুটো ভালোবাসার মানুষ পরিপূর্ণভাবে এক হলো। এই মিলন শুধু দুটো দেহের না, দুটো আত্মারও। ওমান বুরাইমি শহর। আরিয়ান চৌধুরী বাড়ি বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে। তার শরীরের সাথে লেপ্টে আছে একজন রমণী। রমণীটির পরনে অফ শোল্ডার টুপ ড্রেস। আরিয়ান ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে পকেট থেকে ফোন বের করলো। গ্যালারি অপশনে ঢুকে একটা স্ক্রিনশট বের করে জুম করে দেখলো। পাশে থাকা রমণীটি ফোনটার দিকে একবার তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিনের উপর একটি মেয়ের ব্যাকসাইডের ছবি। রমণীটি ভ্রুকুচকে আরিয়ানের গালে হাত বিচরণ করে বলল,
হু ইজ শি ডার্লিং? আরিয়ান ফোনের দিকে চোখ রেখেই বলল, I don't know, Neha. হোয়াট আর ইউ লুকিং অ্যাট দ্য পিকচার? আরিয়ান বাঁকা হেসে বলল, Because I like it. And the boy is the picture is my brother. The world famous girl heart thug Shehraz Khan. I see, but darling, you are running late. Please come on. Please come on. আরিয়ান গ্লাসে থাকা ওয়াইন এক চুমুকে শেষ করে নেহা মেয়েটিকে নিয়ে উঠে দাঁড়ালো। গন্তব্য তাদের বাড়ির বেডরুম। ঘড়ির কাঁটায় সময় ভোর 5টা। শেহরাজ সুমুকে বুকের ওপর নিয়ে শুয়ে আছে। সুমুর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে এখনো। সুমুর কান্না যখন শব্দ আকারে ধারণ করলো, তখন শেহরাজ সুমুকে রেখে উঠে বসলো। সুমুর দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আর ইউ ওকে সুইটার? পেইন কি অনেক বেশি হচ্ছে? সুমু উঠে বসতে চাইল, তবে শরীরের ব্যথার কাছে হার মেনে শুয়ে রইল। সুমু জানে না তার খান সাহেবের এই ছোঁয়া ভালোবাসা থেকে ছিল নাকি এতদিনের রাগটা আজ তার ওপর এইভাবে ঝালল। সুমুর শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় অবশ্যই আছে, তবুও কষ্ট করে সুমু শেহরাজের দিকে হাত বাড়িয়ে দিল। শেহরাজ সুমুর হাতের ওপর ঠোঁট ছুঁয়ে সুমুকে জড়িয়ে ধরল। শেহরাজের ছোঁয়ায় ক্ষত স্থানগুলোতে মরিচের মতন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সহ্য করল সুমু। তারপর কান্নাজড়িত কণ্ঠে বলল, আজ আমি পরিপূর্ণ হলাম খান সাহেব। আজ আপনি আমাকে পরিপূর্ণ করলেন। সেদিন আপনার অ্যাক্সিডেন্টের খবরটা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছিল। আমি জানি না মানুষের মৃত্যুতেও এত কষ্ট হয় কিনা, যতটা কষ্ট আমার সেদিন হচ্ছিল। তারপর থেকে আপনার ইগনোর আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু আজ আমার জীবনের সব থেকে সুন্দর আর সব থেকে শান্তিপূর্ণ রাত গেল। আপনার এই ছোঁয়া যেমন আমার শরীরে ব্যথা সৃষ্টি করেছে, ঠিক তেমনি আপনার এই ছোঁয়া আমার মনের সব ব্যথাকে আজ দূর করে দিয়েছে। আজ মনের ব্যথার কাছে শরীরের এই সামান্য ব্যথা কিছুই না। শেহরাজ সুমুর গলায় ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, তোমার সাথে বাসন না করে আমি কি মরতাম না সুইটার? সুমু রাগ করতে গিয়েও আজ আর রাগ করতে পারল না। হেসে ফেলল শেহরাজের কথায়। শেহরাজ সুমুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে আসলো। ঝর্ণার পানি ছাড়তেই সুমু চোখ মুখ খিচে বন্ধ করে ফেল। শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে সুমুর, তবুও এই যন্ত্রণাতে অদ্ভুত এক শান্তি অনুভব করছে সে। শাওয়ার শেষ করে শেহরাজ সুমুর শরীর মুছে দিয়ে বাড়ি থেকে পরে আসা নিজের শার্টটা সুমুকে পরিয়ে দিল। সুমুকে পাজা করে তুলে রুমে এসে বেডে শুইয়ে দিয়ে ফোনটা নিয়ে বাইরে গেল। মিনিট 5 মধ্যে হাতে একটি শর্ট প্যান্ট নিয়ে রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল। মিনিট 10 মধ্যে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সুমুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মিশন এখন ঘুমের রাজ্যে পাড়ি জমানো। সুমুর দিকে তাকিয়ে দেখলো সুমু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শেহরাজ ভ্রু নাচিয়ে বলল, এখন একটু কষ্ট করে ঘুমাও, সকালে পেইন কিলার এনে দিব। সুমু আদর মাখা কণ্ঠে বলল, আমি পেইন কিলার খাবো না খান সাহেব। আমি এই ব্যথাগুলোকে আমার সাথে রাখতে চাই। যখনই এই ব্যথাগুলো আমি অনুভব করব, তখনই আপনার আজ রাতের এই পাগলামির কথা মনে পড়বে। শেহরাজ দুষ্টু হেসে বলল, অভ্যাস করে নাও, এখন থেকে মাঝে মাঝে এমন পাগলামি সহ্য করতে হবে। সুমু লজ্জায় মুখ লুকালো শেহরাজের বুকে। শেহরাজ মুচকি এসে সুমুকে আরও ঢুকিয়ে নিল নিজের বুকের মধ্যে। তারপর দুজন একসাথে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে সুমু, শেহরাজ আর স্যান্ডি বাদে সকলেই উপস্থিত। সুমু আর শেহরাজ বাড়িতে নেই কথাটা শোনার পর আনোয়ার সাহেব প্রচণ্ড রেগে যান। এক দফা চেঁচামেচি পর্যন্ত করেছে সে। রাহিন সবটা জানানোর পর রাহিনের উপর সব রাগ ঝেড়েছেন আনোয়ার সাহেব। ডাইনিং টেবিলে সকলে চুপচাপ বসে খেয়ে যাচ্ছেন। এখন কারো মুখে রাটুকু অবধি নেই। আনোয়ার সাহেব এমনিতে খুব নরম সরম, ঠান্ডা মেজাজি মনের মানুষ, কিন্তু একবার রেগে গেলে তুলকালাম কান্দ বাড়িয়ে ছাড়েন তিনি। সুমুরা বাসায় নেই কথাটা জানার পর রাহিনের ওপর বড্ড চেঁচিয়েছেন তিনি। রাহিন বাবার বাধ্য ছেলের মতন মাথা নিচু করে সবটা হজম করেছে। মিনা বেগম আর হাসি বেগম সকলকে খাবার সার্ভ করছেন। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ভেঙে খুশি বেগম বললেন, আমার মনে হয় আমাদের সুমুরি শেহরাজ বাবাকে বাইরে নিয়ে যাবার জন্য জোর করেছে, নয়তো শেহরাজ তো আমার ছোট নয় যে শরীরের এই অবস্থার মধ্যেও বাসা থেকে বের হবে। আর শরীরের কথা বাদ দিলাম, যার একটা হাতের বর্তমান অবস্থা খারাপ, সে কেন এমন ব্যথা হাত নিয়ে বাসা থেকে বেরোবে, তাও আবার গাড়ি ড্রাইভ করে এত দূর যাবে?
হয়তো সুমুর ঘর থেকে যাবার শখ জেগেছিল, তাই শেহরাজের কাছেই বায়না ধরেছে। আর শেহরাজও সুমুর কথা ফেলতে পারেনি, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। শামীম সাহেব তেতে উঠলেন খুশি বেগমের কথায়। সে খাওয়া বাদ দিয়ে বললেন, তোমার আমার মেয়েকে নিয়ে সমস্যা কি খুশি? যখনই দেখি আমার মেয়ের দোষ খুঁজতে ব্যস্ত তুমি। তোমার কি মনে হয় যেই মেয়ে তার স্বামীর সুস্থতার জন্য হসপিটালের মধ্যে পাগলের মতো পাগলামি করেছে, যেই মেয়ে তার স্বামী রেসপন্স না করা অবধি সামান্য একটু পানি পর্যন্ত মুখে তুলেনি, যেই মেয়ে তার স্বামীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দীর্ঘ একটা সিজদাই দিয়েছে, সেই মেয়ে তার স্বামীকে এই অসুস্থ অবস্থায় বাসা থেকে বের হবার জন্য বলবে, তাও আবার তাকে গাড়ি ড্রাইভ করে ঘুরতে নিয়ে যেতে বলবে? খুশি বেগম একটু কড়া গলায় বললেন, ঠিক আছে, মেনে নিলাম আপনার সবার কথা দুলাভাই। তাহলে আপনার মেয়েই বা কেমন? তার স্বামীর এই অবস্থা, তাকে নিয়ে বেরিয়ে চলে গেল, আর সে তার স্বামীকে আটকাতে পারলো না। আনোয়ার সাহেব চুপচাপ খাচ্ছেন। মীরা বেগম স্বামীর ভাবমূর্তি বোঝার জন্য খাবার সার্ভ করার ফাঁকে ফাঁকে স্বামীকে পরোক্ষ করছেন। রাহিন খেতে খেতে বলল, আন্টি, আপনি এসকে সম্পর্কে কতটুকু জানেন? খুশি বেগম কপাল কুঁচকালেন। রাহিন খুশি বেগমের দিকে তাকিয়ে বলল, সবসময় সুমুর দোষ খোঁজা বন্ধ করেন। এসকে বাচ্চা ছেলে নয়, আর সুমু এসকে কে কোথাও নিয়ে যায়নি, বরং এসকে সুমুকে নিয়ে গেছে। খুশি বেগম কিছুটা উচ্চস্বরে বললেন, ঠিক আছে, বুঝলাম যে তোমার বন্ধু সুমুকে নিয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছি যে ছেলেটার এখন কি অবস্থা। প্রথমত, ছেলেটা এখানে এসে তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিল। তারপর ওর যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখনো পর্যন্ত ওর বাড়ির কাউকে জানাসনি তোরা। এখন আবারও শরীরের এত খারাপ অবস্থায় গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। এরপরও যদি উল্টোপাল্টা কিছু হয়, তখন তো সে রাতেই বাড়ির লোকেদের কাছে তোর আর ভাইজানকেই সব কৈফিয়ত দিতে হবে। আয়ুব খাবারের টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস আন্টি, অনেক বলেছেন এসকে কে নিয়ে। চিন্তা শুধু আপনার একার না, আমাদেরও আছে। আর রইল কৈফিয়ত দেওয়ার ব্যাপারটা, ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এসকে কে নিয়ে আর ফ্যামিলিকে নিয়ে ভাবার জন্য আমরা সবাই আছি। কথাগুলো বলে আয়ুব চলে যেতে নিল। আনোয়ার সাহেব গম্ভীর গলায় আয়ুবকে ডাক দিলেন। আনোয়ার সাহেবের ডাক শুনে আয়ুব দাঁড়িয়ে পড়ল। আনোয়ার সাহেব খাবারের দিকে চোখ রেখেই বললেন, খুশির কথায় কিছু মনে করো না বাবা, ও ওইরকমই। তুমি ওর উপর রাগ করে না খেয়ে চলে যেও না। আসলে আমরা সকলে শেহরাজ বাবার জন্য খুবই চিন্তিত, খুশিও চিন্তিত, তাই ওইভাবে কথাগুলো বলে ফেলেছে। তুমি খেয়ে নাও বাবা, তুমি না খেয়ে চলে গেলে আমি খুব কষ্ট পাবো। আয়ুব এসে আবারও বসলো চেয়ারে। চুপচাপ খাওয়ায় মন দিলেন। খুশি বেগম মুখ ভোতা করে তার খাবারের প্লেটের দিকে নজর দিলেন। আজ আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভোরের দিকে ব্যান্ডেজের ওপর রক্ত উঠে এসেছিল শেহরাজের। সুমু রক্ত পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। শরীরে প্রচণ্ড ব্যথা আর জ্বর নিয়ে তার খান সাহেবের জন্য কড়া ব্ল্যাক কফি পর্যন্ত বানিয়ে এনে দিয়েছে, যাতে তার খান সাহেবের মাথা ব্যথা কমে। শেহরাজ বারণ করলেও শোনেনি। শেহরাজ মাঝে মাঝে তার প্রতি সুমুর ভালোবাসা দেখে অবাক হয়। সুমুকে বুকের ওপর নিয়ে শুয়ে আছে শেহরাজ। সকালের নাস্তা সুমুকে পরম যত্ন করে খাইয়ে দিয়েছে সে। ভোরে শাওয়ারের পর থেকেই সুমুর প্রচণ্ড জ্বর এসেছে। এই অবস্থায় সুমুর প্রয়োজনীয় প্রতিটি মেডিসিন সুমুকে খাওয়ানো গেলেও পেনকিলারটা কিছুতেই সুমুকে খাওয়াতে পারেনি শেহরাজ। প্রচণ্ড হুমকি ধমকি দিয়েও কাজ হয়নি। সুমুর পরনে এখনও শেহরাজের শার্ট। গভীর ঘুমে তলিয়ে আছে সুমু। শেহরাজ সুমুর মাথায় এক হাতে বিলি কেটে দিচ্ছে, আরেক হাতে ফোনে কল করছে। রুমের দরজায় নক করতেই ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। ফোনটা সাইডে রেখে আলগোছে সুমুকে বুকের ওপর রেখে সরিয়ে বালিশের ওপর শুয়ে দিল। সুমুর মুখের ওপর কিছু চুল এসে পড়ল। চুলগুলো দেখে শেহরাজ মুচকি আসলো। আলতো হাতে সুমুর মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ছোট করে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। শেহরাজের ঠোঁটের নরম ছোঁয়া পেয়ে কিছুটা নড়ে চড়ে উঠল সুমু। শেহরাজ নিঃশব্দে সুমুর পাশ থেকে উঠে দাঁড়ালো। আচমকায় হাতের ব্যথায় টনটন করে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে কিছুক্ষণ বন্ধ করে রাখলো শেহরাজ।
দরজা খুলতে যাবার আগেই সুমুর দিকে আবারও ফিরে তাকালো শেহরাজ। সুমুর গায়ের টেম্পারেচারটা চেক করে চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই স্যান্ডি আলতো হেসে বলল, গুড মর্নিং স্যার। শেহরাজ মুখটা গম্ভীর করে স্যান্ডির কথা ছোট্ট করে উত্তর দিয়ে বলল, কোনো আপডেট? জি স্যার। বলো। স্যার, আয়ুব স্যার কল করেছিলেন, আপনাকে নাকি অনেকবার কল করেছিল, আপনাকে পাইনি বলে আমাকে কল করেছিল। আয়ুব স্যারেরা অনেক রেগে আছে স্যার, অনেক রেগে আছে স্যার, আমার উপর অনেক রাগারাগি করেছে, সকালে অনেক চিন্তা করেছে স্যার। আমরা কোথায় আছি জানতে চেয়েছিল, আপনার পারমিশন নেই বলে আমি কিছুই জানাইনি। আয়ুব স্যার বলেছে লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে। আর একটা নিউজ। বলো। স্যার, কোম্পানির নতুন সব প্রোডাক্ট রেডি। জেন্টস প্রোডাক্টগুলোর পসিবিলিটি তো আপনি আর আয়ুব স্যারেরা করেন, আর লেডিস প্রোডাক্টগুলোর পসিবিলিটির জন্য তো আমাদের ফ্যাশন শো অর্গানাইজ করতে হবে, আর তার জন্য মডেল হায়ার করতে হবে। আর স্যার, প্রোডাক্টগুলোর পসিবিলিটি হয়ে গেলে এগুলো মার্কেটে আসবে, সেজন্য যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে ওমান ফিরতে হবে। তোমার ম্যামের পাসপোর্ট আর ভিসা রেডি? জি স্যার, আর 10 দিনের মধ্যে ভিসা হাতে পেয়ে যাব আমরা। ওকে, আরিয়ানের কোনো আপডেট? স্যার, আরিয়ান স্যার ঠিক আগের মতোই আসো, বার দেশকো মদ মে এসব নিয়েই পড়ে আসে। ওকে, তুমি যাও, আর আইয়ুবের সাথে আমি কথা বলে নেব। শেহরাজের আদেশ পেয়ে স্যান্ডি চলে গেল। রিসর্টের বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো শেহরাজ। উন্মুক্ত শরীর, 2 হাত প্যান্টের পকেটে গোজা, ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি। দূরের আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের মধ্যে চলে আসলো শেহরাজ। বেড থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। কন্ট্যাক্ট লিস্ট থেকে আয়ুবের নাম্বার বের করে কল করলো। রিং হওয়ার সাথে সাথে কল পিক করলো আয়ুব। আয়ুব কল পিক করার সাথে সাথে ফোনটাকে কানের থেকে একটু দূরে সরিয়ে রাখলো শেহরাজ। ফোনের ওপাশ থেকে আয়ুব চেঁচিয়ে চলেছে। প্রায় মিনিট 5 হয়ে গেল আয়ুব চেঁচিয়ে চলেছে। শেহরাজ ধৈর্যহারা হয়ে ফোনটা কানে নিয়ে বলল, কাম ডাউন আইয়ুব, বাকিটা গাড়ি আসার পর শোনাস। আপাতত আমার কথা শোন। তুই এত হাইপার হলে নাজমিন তোর এই রূপ দেখে ভয় পেয়ে যাবে, তারপর নাজমিন পটার আগেই স্যাকা খাবি তুই। সো রিল্যাক্স। অপর পাশ থেকে আয়ুব কি বলল শোনা গেল না। শেহরাজ একটু উচ্চস্বরে হেসে বলল, কাল রাতে তোর ভাবিজি আবারও পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করছিল, আমাকে শাসন করছিল। আর তোর ভাবিজি যখন কোমরে 2 হাত বেঁধে পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করে, আমাকে শাসন করে, তখন আমার বড্ড বাসর বাসর ফিল আসে। মিক্সিং গেম প্লে করতে ইচ্ছা করে। ভেবেছিলাম এত তাড়াতাড়ি বাসরটা করব না, কিন্তু তোর ভাবিজি সেই কথাটা রাখতে দিল না। কিছুক্ষণ চুপ করে আয়ুবের কথা শুনে হাসলো শেহরাজ। তারপর দপ করে মুখটা গম্ভীর করে বলল, রাহিনের ছোট মামা কাল সন্ধ্যায় শিকদার বাড়ি ছাড়বেন। আজ আমরা ফিরতে পারবো না। সুমুর ভীষণ জ্বর এসেছে। বাড়িতে বলে দিস কাল রিসাত মামা বাড়ি থেকে যাবার আগেই আমরা বাড়িতে পৌঁছে যাবে। কথাগুলো বলার মাঝে ফোনের অপর পাশ থেকে নাজমিনের কণ্ঠস্বর শুনতে পেয়ে ভ্রু কুচকালো শেহরাজ। তবে ঠোঁটে লেগে আছে মুস্কি হাসি। আয়ুবকে খোঁচা মেরে বলল, বাহ, এত দূর চলে গেছিস। আমার অনুপস্থিতিতে সব সেটিং করে ফেলেছিস তুই আয়ুব। চালিয়ে যাও। কথাগুলো বলে আয়ুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল শেহরাজ। ফোনটা পকেটে রেখে বেলকুনিতে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক বাদে একজোড়া হাত এসে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল শেহরাজকে। হাত জোড়ার মালিক শেহরাজের পিঠে মাথা টেকিয়ে দাঁড়িয়ে রইল। শেহরাজ মুচকি এসে হাত জোড়ার ওপর হাত রাখল। নিজের উন্মুক্ত বুকের ওপর থেকে একটি হাত সরিয়ে হাতটির ওপর ঠোঁট ছুঁয়ে হাতটির মালিককে টেনে সামনে আনলো। সুমু ঘন ঘন কয়েকবার চোখের পল্লব ঝাপটে মুচকি এসে তাকালো শেহরাজের দিকে। সুমুর মুখের ওপর কিছু অবাধ্য চুল এসে পড়েছে। শেহরাজ আলতো হেসে চুলগুলো সুমুর মুখের ওপর থেকে সরিয়ে কানের পাশে গুজে দিয়ে বলল, ঘুম ভেঙেছে মহারানী? শরীর কেমন লাগছে এখন? সুমু কোনো কথা না বলে জড়িয়ে ধরল শেহরাজকে। শেহরাজের বুকে মুখ গুজে বলল, এতক্ষণ শরীর একটু ভালো লাগছিল না, তবে এখন শরীর পুরোপুরি ভালো লাগছে। শেহরাজ সুমুকে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারের ওপর বসলো। সুমুকে কোলের ওপর বসিয়ে জড়িয়ে রাখলো নিজের সাথে। সুমু বড় করে 2 বার নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার হাত ব্যথা করছে না? শেহরাজ মুচকি এসে বলল,
এতক্ষণ করছিল, তবে এখন আর করছে না। সুমু মাথা তুলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমার কথা আমাকেই ফেরত দিলেন? শেহরাজ সুমুর কথার উত্তর দিল না। এক হাত দিয়ে সুমুর ফর্সা গলায় কাল রাতে নিজের তৈরি করা দাগগুলোর ওপর ছুঁয়ে দিল। শেহরাজের হাতের শীতল স্পর্শে সুমু চোখজোড়া বুঝে ফেলল। সুমুকে লজ্জায় ফেলার জন্য শেহরাজ বলল, আমার ভালোবেসে করা স্কেচগুলো তোমার শরীরে বড্ড মানিয়েছে সুইটার। এই স্কেচগুলো তোমার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দিয়েছে। দেখো সুইটার, এখন আমাকে এই দাগগুলো খুব টানছে। স্কেচগুলোর উপর আবারও নতুন করে স্কেচ করে দিতে বলছে। সুমু চোখ মেলে তাকালো। নিজের লজ্জা কাটানোর জন্য প্রসঙ্গ পাল্টে বলল, আজকে আবহাওয়াটা খুব সুন্দর, তাই না খান সাহেব? শেহরাজ বুঝতে পারল সুমু প্রসঙ্গ পাল্টাতে চাইছে। শেহরাজ আবারও দুষ্ট এসে বলল, আবহাওয়ার কথা বলে তুমি কি বোঝাতে চাইছো সুইটার? সুমু কপাল কুঁচকে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমি আবার কি বোঝাতে চাইলাম? শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, আমার ভালো পারফরমেন্সের জন্য নির্দিষ্ট কোনো ওয়েদারের প্রয়োজন পড়ে না সুইটার। আমি সব মৌসুমে বেস্ট পারফরমেন্স করি। বিশ্বাস না হলে রুমে চলো, আরও একবার প্রমাণ করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, কাল রাতের পারফরমেন্স কেমন ছিল সুইটার? সুমু অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। এই লোকটা নর্মাল কথার মধ্যেও এত রোমান্স খুঁজে পায় কই থেকে বুঝে পায় না সুমু। শেহরাজের বুকের ওপর মাথা রেখে কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, কাল রিশাদ মামা চলে যাবেন, আমরা কি বাসায় ফিরবো না? ফিরবো, তবে আজ না, আমরা কাল ফিরবো। তুমি এখন অসুস্থ, আর একটু সুস্থ হও, আমরা কাল ফিরবো। সুমু আর কিছু বলল না। শেহরাজ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, এইটা তো আর যে সে রোগ বা ব্যথা নয় সুইটার। আমার তৈরি করা রোগে রোগী তুমি। সুস্থ হতে টাইম তো লাগবেই। সুমু শেহরাজের মুখ বন্ধ করার জন্য শেহরাজের উন্মুক্ত বুকে কামড় বসালো। সুমুর কাণ্ডে চোখ বন্ধ করে শরীর দুলিয়ে হাসলো শেহরাজ। কোনো মতে হাসি থামিয়ে সুমুকে বলল, তোমার এই লজ্জা মাখা মুখটা দেখার জন্যে তোমার খান সাহেবের এত আয়োজন পাগলি। একবার মুখটা তুলে তাকাও, আমার করা এত আয়োজন কতটুকু সাকসেস হলো আমিও একটু দেখি। সুমু আর মুখ তুলে তাকালো না। ওভাবে শেহরাজের বুকের মধ্যে মুখ লুকিয়ে বিড়াল ছানার মতন বসে রইল। মাটি খুঁড়ে খুব শৌখিনভাবে আধুনিক স্টাইলে তৈরি করা হয়েছে এক পাতালপুরীর বন্ধ লাক্সারিয়াস হাউস। পাতালপুরীর এই বাড়ির প্রতিটা রুম চোখ ধাঁধানো সুন্দর। শুধু একটি রুম থেকে ভেসে আসছে ভ্যাপসা গন্ধ। রুমটি পুরো কবরের মতন গহীন অন্ধকারে ডুবে। সেই অন্ধকার থেকে ভেসে আসছে একটি ছেলের গোঙানির শব্দ। হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে ছেলেটিকে। শরীরে প্রচুর মারের দাগ। মুখ বাঁধার বিশেষ দরকার না পড়লেও পাতালপুরীর মালিকের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় তাই ছেলেটার মুখ বেঁধে রাখা হয়েছে। পাতালপুরীর একটি লাক্সারিয়াস বেডরুমে মাতাল অবস্থায় বেঘরে ঘুমাচ্ছে একটি পুরুষ। পাশে পড়ে আছে 4টে ওয়াইনের খালি বোতল। পুরুষটি আড়মোড়া ভেঙে বেড ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে হাতে একটি ওয়াইনের বোতল নিয়ে রুম ত্যাগ করল। অন্ধকারে রুমটির ভেতরে সে চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির মাথার ওপর থাকা বাল্বটা জ্বালিয়ে দিল। মুহূর্তে বাল্বটি তার হলুদ আলো ছড়িয়ে স্পটলাইটের মতো জ্বলে উঠল ছেলেটির মাথার ওপর। তবে পুরো রুম আলোকিত করতে পারল না। ওয়াইনের বোতলে চুমুক দিতে দিতে রুমটি এসে দাঁড়ালো বেঁধে রাখা ছেলেটির সামনে। তার সাথে সাথে এসে দাঁড়ালো দুজন দানবের মতন লোক। দুজনের মুখ ঢাকা। একজন চেয়ার এনে দিল। মাতাল পুরুষটি চেয়ারে বসে বলল, ওর মুখটা খুলে দাও। নিজের বসের হুকুম পেয়ে একজন ছুটে গিয়ে বেঁধে রাখা ছেলেটির মুখ খুলে দিল। ছেলেটি নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘোলা ঘোলা দৃষ্টিতে চোখ মেলে তাকালো ছেলেটি। তবে অন্ধকারের জন্য সামনে বসে থাকা পুরুষটিকে দেখতে পেল না। ছেলেটি মুখ থেকে থু মেরে লালা ফেলে বলল, কে আপনি, আর আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন? অন্ধকারে বসে থাকা পুরুষটির শরীর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে উঠল। রুমের প্রতিটা কোণায় এই হাসির প্রতিধ্বনি শোনা গেল। আহত ছেলেটি মুহূর্তেই রেগে গেল। গর্জন করে বলল, কাপুরুষের মতো অন্ধকারে বসে হাসছিস কেন? সাহস থাকলে সামনে আয়। পুরুষটি হাসি থামালো। গম্ভীর স্বরে বলল, আমি গেম খেলতে অনেক ভালোবাসি, তোকে এখানে ধরে এনেছি গেম খেলার জন্য। তবে আজ আমার গেমের গুটি হবার পেছনে তোর কিছু ভুল আছে। তুই যদি ভুলগুলো না করতিস তাহলে আমি তোকে কখনোই আমার গেমের গুটি বানাতাম না। কি ভুল করেছি আমি? আর কে তুই? পুরুষটি আবারও উচ্চস্বরে হাসল। হাসি থামিয়ে হাত থেকে ওয়াইনের গ্লাসটা মেঝের ওপর ছুঁড়ে মারল। গর্জন করে বলল, ইউ ব্লাডি বিচ, একদম বেয়াদবি করবি না।
থামলো পুরুষটি, গলার স্বর আবারও নিচু করে বলল, তুই কি ভুল করছিস? তুই কি ভুল করছিস তা তুই নিজে জানিস না, তাহলে আমি কিভাবে জানবো যে তুই কি ভুল করছিস? কিন্তু দেখ, তবু আমি জানি যে তুই কি ভুল করছিস, কিন্তু আমার আফসোস ভুলটা তুই করে তুই নিজেই নাকি জানিস না। আচ্ছা থাক, তুই যেহেতু জানিস না তোকে আর না জানাই। আর আমার একটা রুলস আছে বুঝলি, আমার এই পাতালপুরিতে কেউ একবার আসলে হয়তো তাকে আফসোস নিয়ে মরতে হয়, না হয় তাকে আফসোস নিয়ে সারা জীবন বাঁচতে হয়। আমার হাতে বেশি সময় নেই, তো আমরা গেম শুরু করি। কথাগুলো একভাবে বলে পাশে থাকা একজনকে ইশারা করলো পুরুষটি। পাশে থাকা একজন দানবের মতন লোক একটি কাচের বোল নিয়ে আসলো, তার মধ্যে রয়েছে দুটো চিরকুট। দানবের মতন লোকটি কাচের বোলটা নিয়ে আহত ছেলেটির সামনে থাকা টেবিলের ওপর রাখলো। ছেলেটির হাত খুলে দিয়ে গলায় ছুরি ধরে রাখলো। ছেলেটি ভয়ে একবার ঢোক গেল। অন্ধকারে থাকা পুরুষটি ছেলেটির চোখে মুখে ভয় দেখে উচ্চস্বরে হেসে বলল, আজ তোর এই জায়গাটায় আমি খুব প্রিয় একজন মানুষকে দেখতে চাই, কিন্তু জানিস কি জানিস, আমার সেই প্রিয় মানুষটি তোর জায়গায় থাকলে হয়তো তার চোখে মুখে এক ফোঁটাও ভয়ের চিহ্ন থাকতো না, কিন্তু তোর চোখে মুখে ভয়ের চিহ্ন আছে। আই লাইক ইট। পুরুষটি একটু থামলো, আবারও উচ্চস্বরে হেসে বলল, এখন এই কাচের বোতল থেকে চিরকুট তোর ভাগ্য নির্ধারণ করবে, আর এটাকেই বলো গেম। তুই এই বোল থেকে একটা চিরকুট তুলবি, তাতে লেখা থাকবে যেটাই তোর ভাগ্য। নে, একটা চিরকুট তোল। আহত ছেলেটি চুপ করে বসে রইল। তা দেখে অন্ধকারে থাকা পুরুষটি রেগে গেল। মুখ ফুটে কিছু বলার আগে আহত ছেলেটির গলায় ছুরি ধরে রাখা দানবের মতন লোকটা আরও জোরে ছেলেটির গলায় ছুরি চেপে ধরল। গলার চামড়া কেটে ছুরিটা কিছুটা ভেতরে ঢুকে গেল। আহত ছেলেটি ভয়ে তড়িঘড়ি করে একটা চিরকুট তুলল। গলা থেকে ছুরিটা সরিয়ে ছেলেটির হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। দানবের মতন লোকটি চিরকুটটা খুলে উচ্চস্বরে বলল, টেক 2 লিম্বস ফ্রম মাই বডি অ্যাজ ইউ উইশ। পুরুষটি আফসোসের স্বরে বলল, এস কি ভাগ্য বেঁচে গেলি তুই। তোর শরীর থেকে আমার পছন্দ মতো মাত্র দুটো অঙ্গ কেটে রেখে তোকে ছেড়ে দিতে হবে। কিন্তু কি করবো বল, আমি যে আমার রুলসের বাইরে যাই না। তোর কপাল ভালো, রুলস অনুযায়ী যা এসছে আমি তোর সাথে সেটাই করবো। কিন্তু তুই কি জানিস অন্য চিরকুটটায় কি ছিল? দাঁড়া, তোকে পড়ে শোনাচ্ছি। কথাগুলো বলে হাত দিয়ে ইশারা করলো। দানবের মতন লোকটি অন্য চিরকুটটা বোল থেকে তুলে নিল। চিরকুটটা খুলে পড়ে বলল, টেক মাই লাইফ। আহত ছেলেটি চোখ বন্ধ করে রাখলো। এ যাত্রায় জীবনটা ফিরে পেল সে। তবে সে জানে না এই অপরিচিত লোকটা তার শরীরের কোন দুটো অংশ কেটে রেখে দেবে। ছেলেটির ভাবনার মধ্যে আবারও একটি বোল রাখা হলো ছেলেটির সামনে। চোখ মেলে তাকালো ছেলেটি। দানবের মতো লোকটি আবারও ইশারা করলো চিরকুট তুলে নেওয়ার জন্য। ছেলেটি কাঁপা কাঁপা হাতে আবারও একটি চিরকুট তুলে নিল। দানবের মতন লোকটি চিরকুটটা ছেলেটির হাত থেকে নিয়ে খুলে বলল, আইজ অ্যান্ড হ্যান্ড। কথাটা শোনার সাথে সাথে আহত যুবকটি পাগলের মতন আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু ছেলেটির করুণ আর্তনাদ রুমে থাকা বাকি তিনজনের কান পর্যন্ত পৌঁছালেও তাদের মন গলাতে সক্ষম হলো না। ওয়াইন হাতে পুরুষটি বলল, আজকের এই ঘটনা আমরা চারজন বাদে আর কেউই জানতে পারবে না। তোর এই বোন আছে না, রাত বিরাতে বারে মদ খেয়ে পার্টি করে, ও হবে আমার নেক্সট গেম খেলোয়াড় গুটি। তোকে তো জীবন দিলাম, ওর বেলায় নাও দিতে পারি। আমার এই দুটো ছেলেকে দেখছিস, ওর পেটে খুব খিদে রে। তোর একটা ভুলের কারণে তোর বোনটা ওদের ডিনার হয়ে যেতে পারে। একজন লোক গিয়ে গরম চিকন সরু মাথার দুটি রড নিয়ে এলো, আর অন্যজন হাতে করাত আর একটি ওয়াইনের বোতল নিয়ে এলো। ওয়াইনের বোতলটি তার বসের হাতে দিয়ে এগিয়ে গেল আহত ছেলেটির কাছে। মুহূর্তের মধ্যেই গরম রড দুটি ছেলেটার দু চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। গগন ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটি। তবে এই চিৎকার রুমের বাইরে গেল না। ছেলেটির করুণ আর্তনাদ আর ওয়াইনের হাতে বসে থাকা পুরুষটির ভয়ঙ্কর হাসির শব্দে রুমটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হাতে করাত নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি দেরি না করে ছেলেটির জ্ঞান হাত থাকতে ছেলেটির বাঁ হাতটা খুব যত্ন সহকারে আস্তে ধীরে কেটে ফেলল। আর শেষ একবার চিৎকার করলো ছেলেটি, তারপর জ্ঞান হারালো। ওয়াইনের বোতলে চুমুক দিতে দিতে পুরুষটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, রাত হলে হাসপাতালের দরজার সামনে ফেলে রেখে আসবে। আপাতত নর্মাল ট্রিটমেন্টে রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করো। কথাগুলো বলে রুম ত্যাগ করলো পুরুষটি। নিজের রুমে এসে আবার শুয়ে পড়ল। গেম প্লে করে অনেক টায়ার্ড সে। উদ্দেশ্য এখন দারুণ একটা ঘুম দেওয়া। পুরো শহর জুড়ে আজ আবারও আতঙ্কের বাতাস বইছে। বিখ্যাত বিজনেসম্যান জনাব অ্যালবার্ট সিংয়ের একমাত্র ছেলের অরিন্দম সিংয়ের এমন ভয়াবহ নৃশংস অবস্থা দেখে হাত করেছে পুরো শহরবাসী। সিআইডির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনের জন্য রেডি।
শুধু অরিন্দম সিংয়ের জ্ঞান ফেরার অপেক্ষা। আলবার্ট সিং সিআইডি ডিপার্টমেন্টের ওপর বারবার ওপর মহলকে দিয়ে প্রেশার সৃষ্টি করছেন, কিন্তু সিআইডি ডিপার্টমেন্টের এসিপি বলেছেন কোনো রকমের ট্রিটমেন্ট ছাড়া তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারেন না। অরিন্দম সিংহের জ্ঞান ফিরলে তারা অরিন্দম সিংহের থেকে স্টেটমেন্ট নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। বিশেষ তথ্য আরও জানা গেছে, কাল মাঝরাতে অরিন্দম সিংকে কেউ বা কারা হসপিটাল থেকে কিছু দূরে আহত অবস্থায় ফেলে গেছেন। অরিন্দম সিংয়ের দুটি চোখ আর বা হাতটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে সন্ত্রাসীরা। সিআইডি ডিপার্টমেন্টের ধারণা যারা এই কাজটি করেছে তারা খুব চতুরতার সাথে কাজটি করেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে এমন কোনো প্রমাণ ফেলে যায়নি তারা। বেডের ওপর আতশোয়া হয়ে নিউজ দেখছে শেহরাজ। ঘড়িতে সময় দুপুর 2টো। আজ রাত 8টার দিকে রিসাদ সাহেব চলে যাবেন। শেহরাজ সুমুকে বলেছে, ছোট মামা বাড়ি থেকে বেরোনোর 1 ঘন্টা আগে বাসায় পৌঁছে যাবো আমরা। কাল সারাদিন সুমুরা পার্কটা ঘুরে দেখেছে। সুমুর এখন খুব ইচ্ছে করছে কাল সকালে তার খান সাহেবের এনে দেওয়া প্রতিটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখতে। সুমু কাল সকালে শেহরাজকে বলেছিল যে এখানে আসার সময় টেনে নিয়ে এলেন, কোনো ড্রেস আনিনি সাথে করে, এখন আমি কি পরবো? সুমুর কথা শেষ হবার সাথে সাথেই শেহরাজ স্যান্ডিকে কল করে। 5 মিনিটের মধ্যেই স্যান্ডি একটা লাগেজ নিয়ে রুমের দরজার সামনে এসে হাজির হয়। লাগেজ রেখে স্যান্ডি চলে যেতেই সুমু লাগেজ খুলে দেখে লাগেজের মধ্যে 10টা শাড়ি, 10টা লং গোল চুড়িদার আর কিছু কসমেটিক্স। এত শাড়ি আর ড্রেসের মধ্যে শেহরাজের জন্য 2টো টি শার্ট আর ব্ল্যাক জিন্স প্যান্ট আছে। সুমু তখনই বুঝতে পারে এসব তার খান সাহেব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে। শাড়ি আর ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে সুমুর। আলাদা আলাদা কালারে ছিল প্রতিটা বস্ত্র। শুধু ব্ল্যাক কালারটা সুমুর কাছে কমন লেগেছে, কারণ তার খান সাহেব অলরেডি ব্ল্যাক কালারের 2টো শাড়ি আগেই দিয়েছে তাকে। ভাবনা থেকে বেরিয়ে সুমু তাকালো শেহরাজের দিকে। এই লোক এখনও একইভাবে বসে আছে, না নিজে রেডি হচ্ছে আর না সুমুকে রেডি হতে দিচ্ছে। সুমু অধৈর্য হয়ে বসে আছে তার খান সাহেবের পাশে। সুমু এতক্ষণে অনেকবার রেডি হতে গিয়েছিল। শেহরাজ সুমুর হাত থেকে জামা কাপড় সোফার ওপর ফেলে সুমুকে পাজা কোলে তুলে বেডের ওপর এনে ফেলেছে। সুমুর গলা থেকে ওড়না নিয়ে ওড়নার এক সাইড দিয়ে সুমুর হাত বেঁধে দিয়েছে, আর ওড়নার ওপর সাইড শেহরাজ নিজের হাতের মুঠোর মধ্যে পেঁচিয়ে ধরে রেখেছে। সুমুর নিজেকে গোয়ালে বেঁধে রাখা গরু মনে হচ্ছে। এইভাবে বেঁধে রাখার কারণ বুঝতে পারছে না সুমু। সুমু একধানে শেহরাজের দিকে তাকিয়ে আছে আর শেহরাজ ফোনের দিকে। সুমু হাত ছাড়ানোর মোচড়ামুচড়ি করতেই শেহরাজ ফোনের দিকে চোখ রেখেই বলল, মোচড়ামুচড়ি করছো কেন? বিয়ের আগের কাপাকাপি আর মোচড়ামুচড়ি করার স্বভাবটা তোমার এখনো যায়নি দেখছি। খান সাহেব, বলো। কাল আপনি আমাকে ড্রেস আর শাড়ি এনে দিলেন। দিলাম তো। আমার না এগুলো পরে একবার ট্রায়াল দিতে ইচ্ছে করছে। শেহরাজ ভ্রু কুঁচকে তাকালো সুমুর দিকে। সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, ট্রায়াল দেওয়ার কি আছে? ওগুলো আমার পছন্দ করা, আর আমার পছন্দ করার প্রতিটা জিনিসে আমার পাগলিটাকে জোস লাগবে। তাছাড়া ওগুলো দেখলেই মনে হয় ওগুলো শুধু আমার সুইটহার্টের জন্যই বানানো হয়েছে। ছাড়ুন না, একবার ট্রায়াল দিব। ট্রায়াল দিতে হবে না, আমি নিউজটা দেখে তোমাকে নিয়ে একটা কড়া ঘুম দিব। সুমু বুঝলো এইভাবে হবে না, তাই চুপ করে বসে রইল। শেহরাজ আবারও ফোনের দিকে নজর দিল। মিনিট 5 যেতেই সুমু নিঃশব্দে বা হাত দিয়ে ডান হাত খোলার চেষ্টা করলো। এত আস্তে আস্তে হাতটা খুললো যাতে শেহরাজ কিছু বুঝতে না পারে। হাত খোলা হতে সুমু তড়িঘড়ি করে বেড থেকে নেমে দাঁড়িয়ে খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ কিছু বুঝে ওঠার আগে শেহরাজকে মুখ ভেঙিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল। শেহরাজ দৌড়ে এসে সুমুকে ধরতে পারল না। বেডের কাছে এসে অন্যদিকে ফিরে কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে রইল শেহরাজ। সুমু আবারও ওয়াশরুমের দরজা খুলে উকি মারল। ঠোঁট টিপে হেসে আবারও খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ পেছন ফিরে তাকাতেই মুখ ভেঙে আবারও দরজা লাগিয়ে দিল। সুমু একই কাজ আবারও করল। তার খান সাহেবকে জ্বালিয়ে বেশ মজা পাচ্ছে সে। সুমু আবারও ওয়াশরুমের দরজা খুলে উকি মারল, কিন্তু শেহরাজকে রুমের মধ্যে কোথাও দেখতে পেল না। রুমটা ভালো করে দেখার জন্য ওয়াশরুমেও
দরজা খুলে কিছুটা বেরিয়ে আসতেই হাতে টান পড়লো সুমুর। শেহরাজ সুমুকে ওয়াশরুমের দরজার পাশের দেওয়ালের সাথে জোরে চেপে ধরে রেখেছে। সুমু চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। সুমুর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো শেহরাজ ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, ধাপ্পা সুইটার, ধরে ফেলেছি তোমায়। আমার সাথে লুকোচুরি খেলছো তুমি। তুমি জানো না আমি একবার ধরতে পারলে তোমার কি অবস্থা হতে পারে? তুমি কি চাইছো হালকা শুকিয়ে আসা ক্ষতগুলো আবারও তাজা করে দেই? সুমু গলার স্বর একদম নিচু করে বলল, এটা চিটিং খান সাহেব, আপনি চিটিং করেছেন আমার সাথে। কিন্তু আমি তো তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতে চাই না সুইটার, আমি তোমার সাথে মিক্সিং খেলতে চাই। কথাগুলো বলে শেহরাজ সুমুর ওষ্ঠ নিজের দখলে নিয়ে নিল। মিনিট 5 মধ্যেই ছেড়ে দিল সুমুকে। সুমু বড় বড় করে শ্বাস নিয়ে বলল, আপনি এই ভর দুপুরবেলা কি শুরু করেছেন এসব? আজ লাঞ্চ শেষে ডেজার্টে কিছু খাইনি আমি, তাই এখন ববের ঠোঁট থেকে দুনিয়ার সব থেকে বেস্ট মিষ্টিটা খেলাম। রুমের দরজা খোলা আছে খান সাহেব, কেউ এসে আমাদের এইভাবে দেখলে কি বলবে বলুন তো? এমনিতেও এই সমাজ, এই দুনিয়ার মানুষ বেশি ভালো না। স্বামী স্ত্রী হলেও এইভাবে রুমের দরজা খুলে রোম্যান্স করাটাকে কেউ ভালো চোখে দেখবে না, বাজে কথা বলবে। আর এটা বাংলাদেশ খান সাহেব। বলতে দাও দুনিয়াকে যেটা তাদের বলার আছে। আমার তোমার সঙ্গ চাই, দুনিয়ার না। কিন্তু খান সাহেব। শেহরাজ সুমুর ঠোঁটের ওপর তর্জনী রেখে সুমুকে চুপ করিয়ে দিয়ে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সোসাইটি সুইটার। বাই দ্য ওয়ে, কার এত বড় কলিজা হয়েছে যে শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলবে? একবার বলে দেখুকটা, তাকে স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্বে জাহান্নাম থেকে ট্যুর করিয়ে আনবে। সো যার জাহান্নাম থেকে ঘুরে আসার শখ জাগবে সেই শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলার সাহস দেখাবে। আপনি কি গুন্ডা বা ভিলেন নাকি যে এই সব করবেন? শেহরাজ খানের পার্সোনাল প্রপার্টির দিকে কেউ চোখ তুলে বা আঙুল তুলে কথা বললে শুধু গুন্ডা বা ভিলেন কেন, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষটিও হতে রাজি আমি। কথাগুলো বলার সময় শেহরাজের মুখের ভঙ্গিমা কেমন একটা যেন পাল্টে গেল। সুমু ভ্রু কুচকে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ ছেড়ে দিল সুমুকে। একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, ট্রায়াল দিতে চেয়েছো না? যাও ট্রায়াল দিয়ে এসো। তুমি এক একটা করে পড়ে ট্রায়াল দিবে আর আমি কমপ্লিমেন্ট দেব। সুমু খুশি মনে নাচতে নাচতে 4টে ড্রেস একসাথে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শেহরাজ পা ঝুলিয়ে বেডের উপর বসে সুমুর জন্য অপেক্ষা করতে লাগলো। 5 মিনিটের মধ্যে সুমু একটা হোয়াইট কালারের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসলো। গিয়ে দাঁড়ালো শেহরাজের সামনে। জামার 2 সাইড ধরে ঘুরে ঘুরে তার খান সাহেবকে দেখালো। শেহরাজ সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, মাশাল্লাহ, আসমান কা পরি জমিন পর নজর আ রাহা হ্যায়। সুমু মুখে হাত দিয়ে হাসলো। কোনো রকমে হাসি আটকে নেক্সট বলে আবারও চলে গেল ওয়াশরুমে। একে একে সুমু 4টে ড্রেস ট্রায়াল দিল। আর শেহরাজ বসে বসে তার পাগলির পাগলামি দেখলো আর কমপ্লিমেন্ট দিল। এখনো বাকি 5টা। সুমু এসে শুয়ে পড়ল শেহরাজের পাশে। শেহরাজ সুমুর ওপর ঝুঁকে বলল, কি হলো ম্যাডাম, আর ট্রায়াল দিবেন না? এখনো তো বাকি আছে। সুমু চোখ বন্ধ করে আবারও বড় করে একবার নিঃশ্বাস ছাড়ল। চোখ মেলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, ড্রেস চেঞ্জ করতে করতে, ড্রেস পরতে পরতে, ওয়াশরুমের দরজা খুলতে খুলতে, আপনার সামনে আসতে আসতে, আবার ওয়াশরুমে যেতে যেতে আমি হাঁপিয়ে উঠেছি। তাহলে আমার সামনেই চেঞ্জ করলে পারতে। বারবার ওয়াশরুমে যাওয়ার কি দরকার ছিল? নাকি এখনো তোমার কোনো কিছু দেখা বাকি আছে আমার, যার জন্য তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করতে পারবে না? সুমু 2 হাত বাড়িয়ে শেহরাজের গলা জড়িয়ে ধরে আরো একটু কাছে টেনে আনলো শেহরাজকে। শেহরাজের নাক টেনে দিয়ে মুচকি এসে বলল, আপনার সামনে যেমন আমি দুনিয়ার সব থেকে বেশি নির্লজ্জ নারী, তেমনি আপনার সামনেই আমি দুনিয়ার সব থেকে বেশি লজ্জাবতী নারী। এখনো আপনি আমাকে ছুঁতে আসলে আমি সেই প্রথম দিনের মতোই লজ্জায় কুঁকড়ে যাব, আর এইবার ছুঁয়ে ফেললে সেদিন রাতের মতো নির্লজ্জ হয়ে উঠব। শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে এখন আবারও একবার নির্লজ্জ হবে নাকি সুইটার? কথাগুলো বলেই শেহরাজ ঝুঁকতে লাগলো সুমুর দিকে। শেহরাজের উদ্দেশ্য বুঝতে পেরে সুমু শেহরাজের বুকে 2 হাত রেখে জোরে ধাক্কা মারল শেহরাজকে। তবে 1 ইঞ্চিও সরাতে পারল না শেহরাজকে। নিজের কাছে পরাজয় স্বীকার করে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখলো সুমু।
দু আঙুলের ফাঁকা দিয়ে তাকিয়ে দেখলো শেহরাজ বসে তার দিকে তাকিয়ে হাসছে। শেহরাজ হাসতে হাসতে নিজের হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। সুমু মুখ থেকে হাত সরিয়ে শেহরাজের হাত ধরে উঠে বসলো। শেহরাজের দিকে তাকিয়ে শেহরাজের নাক টেনে দৌড় মারল, তবে শেষ রক্ষা হলো না। শেহরাজ এক হাতে পেছন থেকে সুমুর কোমর জড়িয়ে ধরে মাটি থেকে কিছুটা উঁচু করে ঘোরালো সুমুকে। হঠাৎ করে কোমরের স্পর্শ পেয়ে খিলখিলিয়ে হেসে উঠল সুমু। ঘুরতে ঘুরতে দুজনে একসাথে বেডের উপর পড়ল। শেহরাজ মাথায় এক হাত ঠেকিয়ে সুমুর দিকে তাকিয়ে আছে, আর সুমু পাগলের মতন হাসছে। শেহরাজ ভ্রুকুচকে বলল, এইভাবে পাগলের মতো হাসছো কেন? সুমু হাসতে হাসতে কোনো মতে বলল, খান সাহেব, এখনো তোমার আমার ছোঁয়াতে সুরসুরি লাগে? লাগে তো। এত সুরসুরি আসে কোথা থেকে? আমার আপনার হাত থেকে। সুমুর উত্তর শুনে শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, দেখি কোথায় কোথায় এখনো সুরসুরি আছে তোমার, দেখাও আমাকে। আমি এখনই সব ভাঙিয়ে দিচ্ছি। সুমু হাসি থামিয়ে বলল, সুরসুরি লজ্জা পরে ভাঙাবেন, এখন আমি রেডি হতে যাব। উঠে বসলো সুমু। বেড থেকে নেমে আলমারি খুললো ড্রেস বের করার জন্য। বেবি পিঙ্ক কালারের একটা গোল চুড়িদার বের করলো। ড্রেসটা নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালো। সুইটহার্ট, দাঁড়িয়ে পড়লো সুমু। পেছন ফিরে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। শেহরাজ ফোনে স্কল করতে করতে বলল, আজ শাড়ি পরবে সুইটহার্ট? সুমু মুচকি হাসলো। হাতে ড্রেসটা সোফার ওপর রেখে লাগেজ খুলল। শাড়িগুলো লাগেজ থেকে এখনো বের করেনি সুমু। লাগেজ থেকে 10টা শাড়ি প্যাকেট সহ বের করে শেহরাজের সামনে নিল। প্রতিটা শাড়ি শেহরাজ ভালো করে দেখে একটা পার্পল কালারের শাড়ি সুমুর হাতে দিল। শাড়িটা সাইডে রেখে সুমু বাকি শাড়িগুলো লাগেজে তুলে রাখলো। বেডে শাড়িটা রেখে পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মধ্যেই পেটিকোট আর ব্লাউজ পরে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আগের পরিহিত জামাটা সুন্দর করে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢোকালো। জামাটার ওড়নাটাও গা থেকে খুলে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢোকালো। লাগেজটা লক করে খুলে রাখা চুলগুলো হাত কোপা করে বেড থেকে শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। শেহরাজ শুয়ে শুয়ে ফোনে স্কল করতে ব্যস্ত। সুমু শাড়ির ভাঁজ খুলতেই শেহরাজ ফোন রেখে উঠে এসে দাঁড়ালো সুমুর পেছনে। সুমু আয়নার ভেতর দিয়ে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। শেহরাজ কোনো কথা না বলে সুমুর হাত থেকে শাড়িটা নিয়ে বলল, বউটা যেহেতু আমার, সেহেতু আজ আমার বউটাকে আমি নিজ হাতে সাজাবো। কথাগুলো বলে শেহরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ খুলে সুমুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ির কুচি ঠিক করে দিয়ে কুচি গোজার সময় বাঁধল বিপত্তি। শেহরাজের ভাষ্য মতে শাড়ি যেহেতু সে পরিয়েছে, তাই কুচিও সেই কুচবে। আর সুমু কিছুতেই শেহরাজকে শাড়ি কুচতে দেবে না, কারণ তার সুরসুরি লাগে। আর তাই সে শেহরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। আজ শেহরাজ পণ করেছে, সে সুমুর জেদের কাছে হারবে না। অনেক জোরাজুরি করার পর সুমু বাধ্য হয়ে শেহরাজের হাত ছেড়ে দিল। শেহরাজ এমনভাবে হাসলো যেন সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। কুচি গোজার জন্য সুমুর পেটে হাত রাখতেই সুমু খিলখিলিয়ে হেসে উঠল। সুমুর হাসি থেকে শেহরাজও হাসলো। কুচি গুজে দিয়ে সুমুকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। তখনই শেহরাজের ফোনটা বেজে উঠল। শেহরাজ বেডের কাছে গিয়ে কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলো। সুমু আয়নার দিকে তাকিয়ে বলল, রোজা আপু তাই না? রোজা আপু দেখতে কিন্তু খুব সুন্দর। শেহরাজ কোনো কথাই বলল না। সুমুর কাছে এসে সুমুর চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ে দিল। তারপর পকেট থেকে কিছু অর্নামেন্টস বের করলো শেহরাজ। একটা হার্ট ফটো প্যান্ডেন্ট, 3 জোড়া ডায়মন্ড পাথরের ইয়াররিং, একটা ডায়মন্ড পাথরের নোজপিন। সুমু পেন্ডেন্টটা হাতে নিয়ে হারটা খুলল। পুরো হার ছোট ছোট ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা। সুমু হারটা খুলে দেখতে পেল বিচে প্রপোজ করার দিনে দুজনের হাস্যজলে একটা কাপল পিক। সুমুর চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। শেহরাজ সুমুর হাত থেকে পেন্ডেন্টটা নিল। সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর পিঠের ওপর থেকে চুলগুলো সরিয়ে এক সাইডে রাখলো। পেন্ডেন্টটা খুব যত্ন সহকারে সুমুর গলায় পরিয়ে দিল। তারপর আলতো করে সুমুর কাঁধে ঠোঁট ছোঁয়ালো। শেহরাজের ছোঁয়া চোখ বন্ধ করে অনুভব করলো সুমু। ড্রেসিং টেবিলের ওপর থেকে
ইয়াররিংগুলো নিল। সুমুর দু কানে মোট 6টা পিয়ার্সিং করা। শেহরাজ একে একে সবগুলো রিং সুমুর কানে পরিয়ে দিল। আবারও আলতো করে সুমুর দু কানে ঠোঁট ছোঁয়ালো। তারপর সুমুর আগের নোজপিনটা খুলে ফেলল। নিজের আনা নোজপিনটা সুমুকে পরিয়ে দিয়ে সুমুর নাকের ওপর ঠোঁট ছোঁয়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে কাজল আর লিপস্টিকটা হাতে নিল। কাজলটা সুমুর চোখে পরিয়ে দিয়ে বলল, এমনিতেও আমার সুইটহার্টের ঠোঁটে লিপস্টিকের প্রয়োজন পড়ে না, তবুও হালকা পরালাম। শেহরাজ আলতো হাতে সুমুর ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক হালকা করে পরিয়ে দিল। একদম সাধারণভাবে সাজালো সুমুকে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া পর্যন্ত দিল না। সুমুকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, মাশাল্লাহ, মানুষ দুনিয়াতে চেহারা দেখে, আর আমি একটা চেহারার মধ্যে আমার পুরো দুনিয়া দেখে ফেলেছি। কতগুলো বলে শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। জড়িয়ে নিল প্রেয়সীকে তার 2 বাহুডোরের মধ্যে। 2 মিনিট পরে সুমুকে ছেড়ে দিয়ে বলল, আমি সাবান নিয়ে আসছি, বাহিরে যা আছে প্যাক করে নাও। সুমু ড্রেসিং টেবিলের সামনে এসে বাকি জিনিসগুলো হাতে নিল। শেহরাজ ওয়াশরুমে না গিয়ে আবারও ফিরে আসলো সুমুর কাছে। সুমু পেছন ফিরতেই শেহরাজের সাথে ধাক্কা খেল। প্রশ্নবোধক দৃষ্টিতে শেহরাজের দিকে তাকালো। শেহরাজ 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, তোমার ঠোঁটে এই কালারটা একদম মানাচ্ছে না সুইটহার্ট। সুমু ভ্রু কুচকে তাকিয়ে বলল, ঠিক আছে, মুছে ফেলছি। সুমু সামনের দিকে ঘুরে দাঁড়ানোর আগেই শেহরাজ সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে টেনে এনে সুমুর ওষ্ঠ নিজের ওষ্ঠের আয়ত্তে নিয়ে নিল। সুমুর হাতে থাকা প্রতিটা জিনিস মেঝের উপর শব্দ করে পড়ল। সুমুর ওষ্ঠের ওপর নিজের ইচ্ছে মতো রাজত্ব চালিয়ে ছেড়ে দিল সুমুকে। মুহূর্তেই সুমুর গোলাপি ঠোঁটজোড়া রক্তবর্ণ ধারণ করল। শেহরাজ দুষ্টু হেসে বুড়ো আঙুলের সাহায্যে নিজের ঠোঁটে কোনা মুছে বলল, নাও পারফেক্ট সুইটহার্ট, আমার ঠোঁট আর দাঁত দিয়ে তৈরি করা এই রক্তিম কালারটাতে তোমাকে সব থেকে বেশি মানায়।